সবাইকে প্র্যাক্সিসের আজকের আয়োজনে স্বাগত। খুবই প্রাণবন্ত একটা আলাপ করতে যাচ্ছি আমরা। আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত আজ আমাদের সাথে উনি কথা বলবেন, আলাপ করবেন। আমাদের আলাপের বিষয় উচ্চশিক্ষার মান, গবেষণা ও শিক্ষকতার ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রায় 4 দশকের বর্ণাঢ্য শিক্ষক জীবন স্যারের। স্যার 1985 সাল থেকে 2008 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সুখ্যাতি ও সফলতার সাথে শিক্ষকতা করেছেন। এর মধ্যে 1991 থেকে 1993 এই বিশেষ সময়কাল স্যার বিভাগের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্যার কানাডার জর্জ ব্রাউন কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি তার এই দীর্ঘ শিক্ষক এবং গবেষক জীবনে অর্জন করেছেন নানান জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম থেকে 2006-07 সালে স্যার পেয়েছেন কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলোশিপ অ্যাওয়ার্ড। আমেরিকান সেমিনার ইন সালজবুর্গ, অস্ট্রিয়া থেকে 1997 সালে পেয়েছেন আমেরিকান স্টাডিজ সেন্টার ফেলোশিপ এবং জুনিয়ার কলেজ পেনসিলভেনিয়া থেকে 1996 সালে লাভ করেন আর্মস কন্ট্রোল অ্যান্ড ডিসআর্মমেন্ট ফেলোশিপ। গবেষণা ও গবেষণামূলক লেখালেখি নিয়ে স্যারের রয়েছে বিপুল আগ্রহ। ঔপনিবেশিক সাহিত্য অথবা সাহিত্য তত্ত্ব, তুলনামূলক সাহিত্য, সমাজ ইন্টারকালচারাল স্টাডিজ নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধ তার। সর্বোপরি যা না বললেই নয়, ভাষা, সাহিত্য ও শিক্ষা পদ্ধতি নিয়ে স্যারের রয়েছে নানামুখী গবেষণা লব্ধ পর্যালোচনা। প্রায় 4 দশকের শিক্ষকতার জীবনে স্যার কানাডা, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও থাইল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন। নানান ওয়ার্কশপ, সেমিনার ও শিক্ষা কর্মকাণ্ডের সাথে স্যার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং এখনো আছেন। পড়াশোনা এবং কাজের সূত্রে নানা দেশে থাকার সুবাদে স্যারের শিক্ষা ভাবনা অবশ্যই হয়ে উঠেছে বহুমাত্রিক। এই নানামাত্রিক এবং বহুমাত্রিক শিক্ষা ভাবনা নিয়ে আজ স্যার কথা বলবেন আমাদের সাথে। উঠে আসবে তার শিক্ষা, গবেষণা ও শিক্ষকতার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার আলাপ এবং সেই সাথে থাকবে শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে তথ্য নির্ভর ও অভিজ্ঞতা লব্ধ পর্যালোচনা। আর এই পর্যায়ে আমার সাথে সঞ্চালনের দায়িত্বে আছেন আতাউল্লাহ নুরি। আমি এখন আতাউল্লাহ নুরির কাছে ফিরে যাব। উনি এখন সঞ্চালনের দায়িত্বটা নেবেন আমার কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ অনুপম। সবাইকে আবারও আজকের প্র্যাক্সিস আড্ডায় স্বাগতম। আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের এসকেডি স্যারকে স্বাগতম আবারও। স্যার কেমন আছেন? ভালো, আমরা ভালো আছি, থ্যাংক ইউ। তোমরা কেমন আছো সবাই? স্যার আমরা ভালো আছি। আমরা আসলে আজকে খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত আপনাকে পেয়ে। আপনি আমাদের জন্য সময় দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এটা আমরা এখানে যারা আছি অধিকাংশ আপনার প্রাক্তন ছাত্রছাত্রী, তো এটা আমাদের জন্য একটা মিনি ভার্চুয়াল গেট টুগেদারের মতো, যে আমরা আপনাকে পাচ্ছি, আপনার কাছ থেকে আবার শুনতে পাচ্ছি, যেটা 1.5 দশক আগে আমরা আপনাকে শ্রেণীকক্ষে পেয়েছি। স্যার আমরা একটু শুরুতে একটু অতীতে ফিরে যেতে চাই। আপনার জন্ম চট্টগ্রামের আনোয়ারায়, পড়াশোনা চট্টগ্রামে, আপনার শিক্ষকতা জীবন শুরু করেছেন চট্টগ্রামে, কিন্তু পরবর্তীতে আপনি পড়াশোনা এবং পড়ানোর সূত্রে শুধু বাংলাদেশে না, ভারত, ইংল্যান্ড, থাইল্যান্ডে ছিলেন, এখন কানাডাতে আছেন। স্যার কেমন ছিল এই অভিজ্ঞতা? এই অভিজ্ঞতা আসলে খুবই বিচিত্র এবং আমি অত ডিটেইলসে যাব না। যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম বাংলাদেশে তো আমরা সবাই একসাথে লেখাপড়া করেছি, তোমরাও এখন করেছো। তারপরে যখন আমি ইন্ডিয়াতে গেলাম, বরোদা ইউনিভার্সিটিতে, দেখলাম যে মোর অর লেস দ্য সেম এনভায়রনমেন্ট, কাছাকাছি একটা জিনিস। এবং তখন কিন্তু আসলে it was 1980
তখন শিক্ষা ব্যবস্থার অনেক লিমিটেশন ছিল, রিসার্চের লিমিটেশন ছিল, মেটেরিয়ালস পাওয়া যেত না। আমার মনে আছে আমি যখন বরোদা ইউনিভার্সিটিতে কাজ করি, তখনকার ইন্ডিয়ান মেজর ইউনিভার্সিটি গুলোর লাইব্রেরিতে আমাকে প্রচুর কাজ করতে হয়, কারণ কোনো মেটেরিয়ালস অনলাইনে পাওয়া যেত না, তখন তো অনলাইন ছিলই না। ইভেন সবে এটা কি হলো, ফটোকপি আবিষ্কৃত হয়েছিল, কিন্তু 10 পাতা ফটোকপি করতে 1 ঘন্টা সময় লাগতো। সবই শুরু হচ্ছে, ওভারহেড প্রজেক্টর, এখন মাল্টিমিডিয়া, এগুলি তখন কিছুই ছিল না। তো সেখান থেকে যখন কাজ করে আসলাম, তারপরে তো বাংলাদেশে আবার আসলাম, আবার আমাদের সেই পরিচিত পরিবেশ। এবং ইন্ডিয়াতে আই এনজয়েড মাই স্টে, এন্ড আমার মনে হচ্ছে আমি আমার যে কাজে গিয়েছি, আমার কাজটা আমি খুব আনন্দের সাথে করতে পেরেছি এবং খুব ভালোভাবেই করতে পেরেছি। তারপরে যখন দেশে আসলাম, কিছুদিন পরে আমি ইয়েতে গেলাম, ব্রিটেনে গেলাম। ব্রিটেনে যাওয়ার পরে তখন দেখলাম, এবং it was in 1990 first time. I went to England 3 times. The first time in 1990, that was a British Council summer school. তখন গিয়ে ওখানে my exposure to British university education system was a great surprise to me, and I found a lot of difference between what we used to do in our universities and what they did. স্বাভাবিকভাবে তারা উন্নত বিশ্ব, তাদের অনেক সুবিধা আছে, রিসোর্সেস অনেক বেশি, ফান্ডস অনেক বেশি, লাইব্রেরি অনেক ভেরি এনরিচড, এবং তাদের স্কলার্সও অনেক বেশি। তো সুতরাং সেখান থেকে কাজ করে আসার পরে আমি দেখলাম যে না, there are many things to explore, এবং সেখান থেকে তখন থেকেই আমি আসলে এক্সপ্লোর করতে, আমার নিজের ওয়েতে আমি রিসার্চ করতে শুরু করলাম। এবং বিকজ অফ মাই পারফরমেন্স ইন দ্য সেমিনার, তারা আমাকে আবার 1991-এ একটা এক্সটেন্ডেড ফেলোশিপ দিল ফর 9 months। এবং সেটা থেকে আমার যে আগের যে কাজের স্পৃহা ছিল, তখন আমি ডিসকোর্স অ্যানালিসিস এন্ড টেক্সট অ্যানালিসিস এগুলোতে কাজ করেছি। ও আবার আমি যখন পিএইচডি কাজ করি, তখন আমি পিএইচডিতে আমি কাজ করেছিলাম comparative literature, African and Indian literature in English, এবং আমার তখন আমার একজন এক্সটার্নাল এক্সামিনার ছিলেন টরন্টো ইউনিভার্সিটি প্রফেসর। তো সেটাতে আসলে আমার কানাডা আসার একটা সুযোগ হয়েছে আমি বলবো, because he knew me through my work এবং he recommended me. তারপরে যখন ব্রিটেনে ওইটাতে গেলাম, তখন সেটাতে আমি আর কিছু স্কিল ডেভেলপ করলাম। সেখান থেকে আমি আসলে বুঝলাম যে ওটা হচ্ছে নটিংহাম ইউনিভার্সিটিতে, এবং নটিংহাম ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে টিচিং লিটারেচার থ্রু ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তাদের একটা স্পেশালাইজেশন, এবং তাদের এই স্পেশালাইজেশন বিভিন্ন দেশে আছে। থাইল্যান্ডের সাথে তাদের আছে, অ্যাসাম্পশন ইউনিভার্সিটি, এবং আমি যে পরে থাইল্যান্ডে গেছি সেটাও কিন্তু সেই সোর্স থেকে, ভিজিটিং প্রফেসর হিসেবে গেলাম, সেটাও সেই সোর্স থেকে গিয়েছি। তাদের they have Nottingham University campus in Assumption University in Thailand, Nottingham University campus in Malaysia, Nottingham University campus in Singapore. এবং আসলে আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশে এরকম কিছু একটা করা যায় কিনা, কিন্তু সেটা আসলে পারিনি। তাহলে আমার আসলে বাইরে আসার বা বাইরের সাথে যোগাযোগ স্থাপন করার ইয়েটা হচ্ছে নটিংহাম ইউনিভার্সিটি। ও তার আগে একটা কথা থাকে, এই নটিংহাম ইউনিভার্সিটির সাথে আমার যোগাযোগটা হয় ব্রিটিশ কাউন্সিলে, ঢাকা ব্রিটিশ কাউন্সিলের একটা সেমিনারের থ্রুতে। সেই সেমিনারে আমি একটা পেপার প্রেজেন্ট করেছিলাম, এবং সেই পেপার, সেখানে কিছু ব্রিটিশ প্রফেসর ছিলেন, তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং ওই তাদের রেফারেন্সে পরে আমি কিন্তু ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপ, ব্রিটিশ কাউন্সিল আমার স্কুলের জন্য
সিলেকশনটা পাই। তাহলে আমি এগুলি বলতে চাচ্ছি এই জন্যে যে contact is important. আর এরপর থেকে আমার কোনোটাই কিন্তু ইউনিভার্সিটি নমিনেশন না। পরে অবশ্য যখন আমি 2006-7 যখন আমি কমনওয়েলথ ফেলোশিপ পেলাম, that was my university nomination, fellowship nomination, এবং সেটাও তো বলি যে আমার ইউনিভার্সিটি নমিনেশনে they did great job and they did justice to me in full swing, কারণ বেশি থাকে, তাদের স্কিল অনেক বেশি, খুব সীমিত। তার এরপর job and they did justice to me, অনেক ভ্যালিডেশন বেশি থাকে, ভ্যালিডেশনের ব্যাপার আছে, বিদেশে একটা সমান তিনটা, দেশে একটা, তো সেগুলি করে lucky to be selected for Commonwealth Fellowship. তো এই আসলে in fact my foundation, and then my foundation in Nottingham University. চিটাগং ইউনিভার্সিটিতে তোমরা যখন আমাকে আজকে যেভাবে স্মরণ করছো, আমিও I remember my teachers who taught me, and I learned a lot from them, and they are all alive now, and I have been in touch with them. And without their teaching and affection and guidance, I would not have been here today. I remember it all the time. তারপর তো আসলে আমি দেশে ফিরে এলাম। ফিরে আসার পরে কমনওয়েলথ ফেলোশিপটা শেষ করার পরে দেশে আসলাম। তখন এর আগে থেকে আমি টরন্টো ইউনিভার্সিটিতে তাদের একটা আছে, সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ, সেখানে আমি একটা প্রপোজাল পাঠিয়েছিলাম, এবং সেই প্রপোজালের অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে আমি ইউনিভার্সিটি থেকে 3 মাসের ছুটি নিয়ে আসি। পরে যখন এখানে একটা তারা ওইটা এক্সটেনশন দিল, তখন আমি পরে গিয়ে 1 বছরের ছুটি নিয়ে আসি। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, মানে না স্যাবাটিক্যাল আনতে পারতাম, স্যাবাটিক্যাল আসিনি, আমি উইদাউট পেতে এসেছি এবং কাজ করে গেছি আসছি। তখন আমার ইয়েটা ছিল এইরকম যে যদি দেখি লেট মি এক্সপ্লোর। তারপর আস্তে আস্তে দেখলাম যে এখানে জিনিসটা ভালো লাগছে, অনেকের সাথে যোগাযোগ হয়েছে, এবং তখন ইউনিভার্সিটিতে মানে চাকরির ব্যবস্থাও একরকম হয়েছে। তখন 2011-তে গিয়ে আমি ইউনিভার্সিটি থেকে রিটায়ারমেন্ট নিয়ে আসছি। এখানে আসার পরে আমাকে আবার আমি এমনিতে কিছু মানে কাজ করতে পারি ছোট ছোট, মানে ভাই এখানে ওখানে কিছুদিন, কিন্তু in order to have a permanent job, আমি বুঝলাম যে I had to improve my credentials, এবং কয়েকজনের সাথে যোগাযোগ করার পরও জানতে পারলাম কোনো এডুকেশন অথবা এক্সপিরিয়েন্স ছাড়া এখানে চাকরি হওয়াটা, আমার ব্রিটিশ এক্সপিরিয়েন্স, আমার বাংলাদেশের এক্সপিরিয়েন্স, আমার পাবলিকেশনস, ওগুলো আমাকে হেল্প করবে না। আমাকে I have to have something Canadian. This is very peculiar about Canada. যাই হোক, তখন আমি এখানে একটা হায়ার এডুকেশন টিচার ট্রেনিং বলে একটা কোর্স আছে, সেটা করলাম 1 বছরের, এবং সেটার পারফরমেন্স, প্র্যাকটিক্যাল এগুলির পরিপ্রেক্ষিতে ওটা আমি কোর্সটা শেষ হলো 2010-এ, এবং সেই 2010-এই আমি হায়ার হলাম, এবং সেই থেকে আই এম ইন কানাডা। তো সুতরাং আমি Canadian education system, British education system in Thailand, most of the Southeast Asia, and in India and Bangladesh, এগুলো সম্পর্কে আমার একটু কিছু লেখার পরিকল্পনা চলছে, আমি লিখছিও, সেটা হয়তো কিছুদিন সময় লাগবে শেষ করতে। সেটা পরে আলাপ করব, আজকে আর এই প্রসঙ্গে এইটুকুই বললাম। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা অনেক কিছুই জানলাম এই আপনার দীর্ঘ যাত্রায়। স্যার, আপনি অতীতের কথা বলেছেন, এবং ওখানে আগের অনেক সময় যে মেটেরিয়ালস গুলো খুব অ্যাভেলেবল ছিল না, এখন টিচাররা চাইলে অনেক মেটেরিয়ালস পাচ্ছে, পাশাপাশি স্টুডেন্টরাও পাচ্ছে, এটা একটা বিষয় বলেছেন।
পাশাপাশি আপনার টিচার হিসেবে উঠে আসার Just sorry. I'm sorry for interruption. Okay. Yeah. স্যার আপনার যে উঠে আসার যে গল্পটা আমরা শুনলাম, Yeah. Sorry. Yeah. ইটস ওকে স্যার। স্যার আমরা এখানে যারা আছি আমরা অধিকাংশ হচ্ছে তরুণ শিক্ষক, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে অতীত এবং বর্তমানে যদিও সময়ের অনেক পার্থক্য আছে, কিন্তু আপনি আমাদেরকে কি বলবেন, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি? Okay, good question indeed. দেখো, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আমি বলতে চাই যে মানে with the change of time almost everything changes. Lifestyle changes and our thoughts and developments and ideas change, and what is important is the change in teaching learning strategy. আমরা যদি if we look at our society, আমরা দেখব যে আমাদের এখানে পরিবর্তনটা, সামাজিক পরিবর্তনটা এসছে, স্টাইল, ফ্যাশন, কিন্তু এডুকেশনের পরিবর্তনটা সেরকম দৃশ্যমান নয় বৈশ্বিক দিক থেকে। এর কারণ হচ্ছে মানে লাইফস্টাইল চেঞ্জ এবং উন্নত বিশ্বে এডুকেশন সিস্টেম, টিচিং লার্নিং স্ট্র্যাটেজি যে চেঞ্জ হয়েছে তার মূল কারণ তো আমরা সবাই জানি। মুক্তবাজার অর্থনীতি আছে, গ্লোবালাইজেশন আছে, সেই সাথে আছে mass use of social media, the internet super highway. এই সব কিছু মিলে আজকে the whole world is like a family in our own palm. তো সুতরাং যোগাযোগটা এভাবে এত ইজি হয়ে যাওয়ার ফলে পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু দেখা যায় যে ভালো পরিবর্তনগুলো আমরা যত সহজে নিতে পারি না, যেগুলো মানে চোখ ধাঁধানো বা আপাত আকর্ষণীয়, সেগুলির প্রতি আমাদের আকর্ষণটা একটু বেশি। এখন আমি যেটা বলতে চাই যে শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনটা এসছে, আমি সেই সম্পর্কে দু একটি কথা বলবো। সেটা হচ্ছে আমরা আগের সিস্টেম থেকে এখন সিস্টেমে প্রথম যে পরিবর্তনটা, think of your school days, আমাদের সময় আরো আগের, আমরা আমাদের শিক্ষকদের মধ্যে যে ডেডিকেশন ছিল, যে ডিভোশনটা ছিল, পরবর্তীতে মনে হয় সেটা আস্তে আস্তে কমে গেছে। এবং যার ফলে হয়েছে কি, টিচারদের ডেডিকেশন যেহেতু কম, টিচাররা তাদের এই প্রফেশনটাকে একটা চাকরি হিসাবে মনে করে, সেই কারণে তারা ছাত্রদের কল্যাণ হোক, তারা শিখুক, তাদের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাতে কিছুটা ভাটা পড়েছে। আমি বলছি না যে নেই, সেটা এখনো নেই, আছে, তবে তুলনামূলকভাবে অনেক কমে গেছে, সেটাও আমরা সবাই জানি। এখন আমি জাস্ট কিছু বলতে চাইবো যে স্ট্র্যাটেজিটা কিভাবে চেঞ্জ হয়। আগে যখন আমরা পড়তাম, তোমরাও পড়েছো, এবং এখনো আমাদের ইউনিভার্সিটিতে বা স্কুলগুলোতে আমরা দেখি যে SLM মেথড। And what is SLM? Sitting, learning, memorizing. You enter the class, the teacher lectures, you listen, you memorize, you write the exam, you pass. কিন্তু এখন যে সিস্টেমটা, that is different, especially in developed countries, and I am speaking in the context of Canada, যে তাদের এটা হচ্ছে E ওখানে ছিল SLM, sit, learn and memorize, আর এখানে হচ্ছে enter, engage and experiment.
সুতরাং টিচিংটা is not solely a learning process. It's learning plus doing process. আমরা যখন কোর্স ডিজাইন করি আমাদেরকে এই কথাগুলো মনে রেখে কোর্স ডিজাইন করলে তার এফেক্টটা ভালো হবে। এখন আগের ক্লাসগুলি ছিল মেইনলি লেকচার বেসড, টিচার বলতেন। এখনো আমরা অনেকেই সেই সিস্টেমটা ফলো করি ক্লাসে, ইভেন ইন হাই স্কুলস, ইউনিভার্সিটিজ, সবখানে কিছু কম বেশি সেগুলি করি। কিন্তু এখনকার সিস্টেমটা বলছে the classes should be activity based. আমাদের দেশে ক্লাসের ডিউরেশন হচ্ছে 45 minutes। আর যেমন ধরুন আমি জর্জ ব্রাউনে আমি যেখানে পড়াই, each class continues for 3 hours without any break. Now think, if it's not, you are not doing math or you are not explaining something in the lab, you are teaching literature or language, and it's not so easy to sustain students' interest for long 3 hours. So what can we do? Lecture will not work for a long time. Psychological experiment দেখা গেছে যে man can listen to something at a stretch for not more than 20 minutes with 100% attention. তখন distraction হয়ে যায়। তাহলে আমরা কি এখানে কি করা হয়, আমরা কি করি, আমরা after মানে লেকচার পুরো 3 ঘন্টার প্রিপারেশনটা নেই, এটাকে ভাগ করি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, 20 by 20 by 20 by 20, this kind of thing, এবং এই 20 minutes পড়ানোর পরে on the basis of what we have taught in these 20 minutes we prepare activities. এই অ্যাক্টিভিটিস গুলি মূলত হয় ইন ক্লাস অ্যাক্টিভিটিস এবং সেগুলো গ্রুপ অ্যাক্টিভিটিস। The class is divided into groups. তাহলে কি হয়, টিচারের একটু ব্রিদিং স্পেস হলো, উনি কাজটা স্টুডেন্টদের দিয়ে দিলেন, স্টুডেন্টরা গ্রুপে কাজ করলো। গ্রুপে কাজ করার ফলে কি হয়, they can assimilate different opinions, they can make their presence felt, in the group, they can develop their leadership skill, become team players. These are elements of soft skills. আমাদের এখানে এখনো কাগজের ওই সার্টিফিকেটের যে রেজাল্ট তার উপরে আমরা সবকিছু ডিসাইড করি। The system here is different. They will select you on the basis of your soft skills as well as your subject skills. ওই যে বললাম, teaching is not just teaching contents. Teaching is teaching skills. Skills to, এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে লিটারেচারে কি করে আমরা স্কিল টিচ করব? এটা তো ম্যাথস না, এটা সায়েন্স না, এটা কিছু না। Well, I can give you an example. স্কিলটা হচ্ছে আমরা তো লেকচার দিই, স্টুডেন্টরা মুখস্থ করে তারপরে বুঝে না বুঝে একটা আনসার তৈরি করে লিখে ফেলে। এখানে আমরা বলছি যে ওদেরকে মানে হ্যামলেট পড়াচ্ছি, হ্যামলেটের আমি ব্রিফলি জিনিসটা বলে দিলাম ক্লাসে ইন 5-10 minutes, তারপর তাদেরকে কিছু হয়তো স্লাইডস দেখালাম, কারণ ভিজুয়াল জিনিস আছে, তারপর ওদেরকে বললাম যে তোমরা এই পরিস্থিতি, তারা হয়তো বইটা এখনো পড়েনি, বললাম যে এটাকে তুমি কিভাবে রিলেট করতে পারো তোমার সাথে, তোমার জীবনের সাথে, তোমার সোসাইটির সাথে। তখন যেমন ধরুন আমাদের স্টুডেন্টদের আমরা শেখাই যে জাস্টিস, রিভেঞ্জ, টু বি অর নট টু বি, এটা বলছে ওয়েল দ্যাট রিফ্লেক্টস মাই লাইফ। Hamlet is a split family child and I'm a split family child. I don't know who my dad is. I'm living with my mom and my mom is now married to someone else. I'm alone. And Hamlet's father is dead
Hamlet's mother married to someone else, his uncle, and Hamlet is alone, I'm alone. So Hamlet is me, I'm Hamlet. তারা এইভাবে রিলেট করে। কিংবা মেয়েরা কিভাবে রিলেট করে দেখো, ফিমেল স্টুডেন্টস, Hamlet loves Ophelia, Ophelia loves Hamlet, এবং অফেলিয়ার বাবা ওকে বলছে যেও না কো ওই যুবকের সাথে, বলো না কো কথা ওই যুবকের সাথে, ও তোমাকে বিয়ে করবে না, সে রাজার ছেলে। এখন অফেলিয়া তো খুব বিপদে পড়ে গেল, কি করবে? এই কনফ্লিক্ট শুরু হলো, তার ফ্রাস্ট্রেশন, ডেট ইত্যাদি আমরা, কিন্তু ওরা বলবে who is I mean Polonius, who is my brother, it's my life, it's my love, it's my choice. এই যে সেভাবে, তাহলে হ্যামলেটের ইয়েটা হচ্ছে 400-450 বছর আগে, but still they can read. এটাকে আমরা বলছি এনগেজ। স্টুডেন্টরা যখন নিজের রিফ্লেকশনটা পাবে লিটারেচার, যে যা পড়ে তার সাথে, তখন সেটাকে তারা এনজয় করবে। এবং আমরা কি করছি as teachers, we are empowering the students to learn and to take the responsibility of learning, to take the responsibility of doing things by themselves. এটা আমরা করি। আর এখন যে মাল্টিমিডিয়ার ফলে আমরা স্টুডেন্টদের নানা ধরনের অ্যাক্টিভিটি, আমরা গ্রুপ প্রজেক্ট দিলাম, যেটা আমি অবশ্য আমার শেষের দিকে আমার MA ক্লাসে আমি দিতাম, যে একটা কবিতা দিলাম, বললাম যে এই কবিতাগুলো তোমরা 3 গ্রুপকে দিলাম, তোমরা এটা পড়ে তোমরা এটার ইন্টারপ্রিটেশন তৈরি করো, প্রেজেন্ট করো। তাহলে কি হয়, স্টুডেন্টরা গ্রুপ অ্যাক্টিভিটি খুব এনজয় করে, কিন্তু নাহলে তারা ক্লাসে বোর্ড ফিল করে, এবং ওইগুলিতে তারা নিজেদের। আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে ডাইভার্সিটিটা হচ্ছে in age, in cultural identity, in linguistic identity, in color, in appreciation, in thought pattern, in religious faith, everything. যেমন আমাদের ক্লাসে, আমি যে ক্লাস গ্রুপ পড়াই, ওখানে স্টুডেন্ট লিমিট হচ্ছে 38 means 38। এই 38 স্টুডেন্টস কে যদি আমরা অ্যানালাইজ করি, দেখা যায় these 38 students come from around 30 different countries. They speak 30 different languages. They belong to 30 different cultures. এদেরকে যে একসাথে করে অ্যাসিমিলেট করে ক্লাস করা, তাদের মধ্যে হয়তো কারো লার্নিং ডিসএবিলিটি আছে, ইম্পেয়ারমেন্ট আছে। তাহলে আমাদের এমন ভাবে কাজগুলি করতে হয় যেটাকে বলা ইনক্লুসিভিটি, সবাই যাতে ইনক্লুডেড হয়, nobody feels left out। এই ধরনের ডিভাইস গুলো আমাদের তৈরি করে লেসন প্ল্যান গুলি তৈরি করতে হয়। তাহলে কি হবে, দায়িত্বটা কার? টিচার্স। আর ওইদিকে লেকচার মেথডে টিচার প্রিপেয়ার করলে খুব সুন্দর স্কলারলি একটা লেকচার তৈরি করলেন, দিয়ে শেষ করে ফেললেন। তাহলে এখন আমরা স্টুডেন্টদের ঠিক মতো এনগেজ করতে পারছি না, যদি আমরা তাদেরকে অ্যাক্টিভিটিসে ইনভলভ না করি। কারণ একটা কথা আছে যে চাইনিজ প্রবাদ, you tell me and I'll forget, and you show me, I'll remember, you engage me, I'll understand. তাহলে আমরা যেমন ধরুন আমরা হ্যামলেট পড়াচ্ছি, টু বি অর নট টু বি, সেই সলিলক্ষীটা তাদেরকে দিলাম বিভিন্ন গ্রুপকে, তোমরা এটাকে ইন্টারপ্রিটেশন দাও, রিলেট করো, এটা রিলেট করো, হ্যামলেটকে জাজ করো। কিংবা বললাম যে তাদেরকে কিভাবে রিলেট করতে, যে হ্যামলেট তোমার বন্ধু, হ্যামলেটকে তুমি জেনেছো, এখন হ্যামলেট সুসাইড করবে এটা চিন্তা করছে, বা অফেলিয়া সুসাইড করবে চিন্তা করছে, তুমি তার বন্ধু হিসেবে তাকে একটা চিঠি লিখো যাতে সে ইন্সপায়ার্ড হয়, and he or she gives up the idea of committing suicide. তাহলে এইভাবে আমরা তাদেরকে রিলেট করাতে শিখাই। এগুলি হচ্ছে এখানকার ডিভাইসগুলো। তাহলে একইভাবে আমরা ওই অ্যাসেসমেন্ট পরীক্ষা, অ্যাসেসমেন্ট কিভাবে করব সেটাতেও আমরা সেটা আমি পরে আসবো। আর একটা জিনিস হচ্ছে, যেমন আমি তো ব্রিটেনেও লেখাপড়া করেছি, এখনো ব্রিটেনের লেখাপড়ার সাথে মোটামুটি আমার যোগাযোগ আছে।
দুটো মানে ব্রিটিশ বেসিক্যালি ইউরোপিয়ান আমাদের ব্রিটিশ সিস্টেম তো এখনো আমাদের ওখানেই আছে, অবশ্য আমরা এখনো একটু হাইব্রিড হয়ে গেছে, আমরা এখন আমেরিকান সিস্টেম অনেক ইনক্লুড করেছি। ব্রিটিশ এডুকেশনের ফোকাসটা হচ্ছে ডেপথের উপরে, no less diversity but more in depth study। সেই জন্য তাদের কিন্তু অত বেশি ডাইভার্সিফিকেশন নেই। নর্থ আমেরিকা, both in Canada and America, এখানে কিন্তু their focus is on breadth. How many things, how many areas you know, এবং সেটা হচ্ছে সেই জন্য তাদের আছে মেজর and electives। তাদেরকে এই সব জিনিসগুলো করতে হয় এবং এটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে এখানের সোসাইটি হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল, ওয়ার্ক প্লেস মাল্টিলিঙ্গুয়াল, এবং সেখানে তাকে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে, যে কাজ করবে তাকে সার্ভাইভ করতে হবে উইথ হারমোনি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাকে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি সেটা এস্টাবলিশ করতে হবে। সেই জন্য এই সিস্টেমটা ওরা ফলো করে, এখানে এগুলো করে থাকে। তারপরে স্টুডেন্টদের এটার জন্য প্রেজেন্টেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, টিম ওয়ার্ক অ্যান্ড ইন্ডিভিজুয়াল ISU, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি ইউনিট, এই বিভিন্নভাবে তাদেরকে তাদের কোর্সের জন্য তৈরি করা হয়। তাহলে এইটা হচ্ছে আর একটা জিনিস আছে, যেমন কানাডার কথায় আমি বলছি, এখানে admission is centrally controlled for national students. When students graduate 12-year high school, এটা বলে high school, then they go to university for undergrads. এই আন্ডারগ্রেডের জন্য তাদের অ্যাপ্লাই করতে হবে ইউকাস। ইউকাসটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস। তাহলে সে যে হাই স্কুল থেকে পাস করলো, সেখান থেকে তার গ্রেড গুলো ওই ইউকাসের ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে স্কুল থেকে, এবং স্টুডেন্টকে আর কোনো মার্কশিট দিতে হবে না, এবং সে তখন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তার চয়েসেন কোর্সে, এবং সে মেনশন করবে তার ইউনিভার্সিটি 5টা চয়েস দেবে, ইউনিভার্সিটি কলেজ বা ইউনিভার্সিটি অথবা কলেজ, এখানে 5টা চয়েস সাবজেক্ট চয়েস করবে এবং তার স্ট্যান্ডার্ড, তার পারফরমেন্স, তার একাডেমিক স্ট্রেংথ অনুযায়ী ওই ইউকাস তাকে প্লেস করবে। এবং প্লেস করার পরে ইউকাস তাকে কিন্তু শুধু প্লেস করে শেষ করে নাই, তার যদি দরকার হয় স্টুডেন্ট লোন, যেটাকে বলা হয় ওসা, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স ফান্ড প্রোগ্রাম, সেটাতে তার যা পয়সা করি লাগে সেটা তাকে লোন দিবে, যদি তার প্যারেন্টস দিতে না পারে তারপরে তাকে সেটা তার চাকরিকে করে তাকে পে করতে হবে। সুতরাং এখানে লাইফটা অনেক সিকিউর স্টুডেন্টদের জন্য, আমাদের স্টুডেন্টদের মতো ওয়ারি করতে হয় না। আরো একটা জিনিস আছে, আমাদের স্টুডেন্টরা are always under pressure from their parents to study specific subject, medicine, engineering, something like that. এখানে কিন্তু সেটা হয় না। এখানে স্টুডেন্টস চয়েস, এবং প্রতিটা হাই স্কুলে একজন করে গাইডেন্স কাউন্সিলর আছে। সে কোন স্কুলে একাধিকও আছেন। ওনার দায়িত্ব হচ্ছে স্টুডেন্টের ওভারঅল পারফরমেন্স গুলি বিবেচনা করে তাকে বলা যে তুমি, এবং তার ইন্টারেস্ট প্লাস তার পারফরমেন্স, তার স্ট্রেংথস, এগুলি বলে তুমি এই সাবজেক্ট পড়ো, এটাতে তোমাকে ভালো। আমি একটা বললাম যে আমাদের বাংলাদেশি প্যারেন্ট, উনি বললেন যে ছেলেকে বললো তুমি ল পড়ো। ছেলে খুব জিমে যায় এবং শরীর চর্চা করে, এখানে সবাই অবশ্য করে। ছেলে বলছে যে ওয়াই, হু আর ইউ, এবং সে বললো কাইনেস্থেটিক, সেটা জিমে শরীরের একটা বিদ্যা, সে ওখানে করছে। তো সুতরাং এখানে চয়েসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, কারণ ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, এটার অনেক ডিমেরিটস আছে, সেগুলিতে আমরা যাচ্ছি না যেহেতু আমরা একাডেমিক সাইডটা আলোচনা করছি।
এগুলি এখানে আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক ডিফারেন্সেস বিটুইন আমাদের এই বর্তমান সাথে অতীতের ব্যবস্থার মধ্যে যে পার্থক্য সেটা। হ্যাঁ স্যার, অনেক কিছুই আলোচনা থেকে উঠে এসছে স্যার। এখন আমরা যে সময়টাতে আছি, এই সময়টাতে হচ্ছে পুরোপুরি আমরা একটা ভার্চুয়াল লাইফস্টাইলে চলে এসেছি, বা আসতে আমাদেরকে বাধ্য হয়েছে আমরা। স্যার, আমার মনে হচ্ছে যে আমরা সবাই যেটা পারসিভ করছি সেটা হচ্ছে, একবার যেহেতু অনলাইনে চলে এসছে, অনেক কিছুই এখন আর আগের সেই অফলাইনে ফিরে যাবে না। তো এখন স্যার, আমরা যখন ফেস টু ফেস ক্লাসের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলোর কথা আপনি বললেন, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি, কিন্তু ক্লাসটা যখন আমরা এখন অনলাইনে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনি নিজেও অনলাইনে ক্লাসগুলো কন্ডাক্ট করছেন, তাহলে স্যার এই অনলাইনের মধ্যে আমরা কোন অ্যাক্টিভিটিগুলো, আমাদের একজন পার্টিসিপেন্ট আশিকুর রহমান একটা প্রশ্ন করেছে, হোয়াট আর সাম অফ দ্য ওয়েজ টু ডু ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস ইন অনলাইন ক্লাস? দেখো, আমি তোমাদের মানে অনেস্টলি কনফেস, আমি কিন্তু আমি কিন্তু ট্যাক্স সেভি না। আমি বেবি বুমার হচ্ছে যারা ওই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই জন্ম, আগে পর তারা হচ্ছে বেবি বুমার গ্রুপের। আমরা সেই বেবি বুমার, এদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরা ট্যাক্স সেভি না। তো আমার যে যখন আমি অনলাইন ক্লাস আসলো, আমি ইন ক্লাস মানে ফিজিক্যাল ক্লাসটা খুব পছন্দ করতাম, ফান করতাম, স্টুডেন্টরা এনজয় করতো, আমিও করতাম। এখন অনলাইন ক্লাসটা আমার কাছে একটু রিজিড মনে হয়, এবং তুমি যেটা বললে যে মোর চ্যালেঞ্জিং ফর টিচার্স, স্পেশালি ফর ওল্ড টিচার্স লাইক আস, তাদের জন্য। কিন্তু এখানেও আমি এখন দেখছি, দ্য মোর আই স্টাডি অ্যান্ড দ্য মোর আই ইউজ ইট, the more I discover in online teaching. এইখানে তোমার গ্রুপিং এর, সাব গ্রুপিং এর ব্যবস্থা আছে, এখানে গ্রুপ অ্যাক্টিভিটিস, টিম ওয়ার্ক দেওয়ার ব্যবস্থা আছে, এখানে প্রজেক্ট দেওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ ফিজিক্যাল ক্লাসরুম গুলো দেই, সব ব্যবস্থাগুলো এখানে আছে। স্টুডেন্ট, আমরা অনলাইনে একটা ক্লাসরুম করলাম, আমার ক্লাসে 40 জনের স্টুডেন্ট আছে, আমি এ থেকে 10টা ডিফারেন্ট গ্রুপে 4 জন করে 10টা রুমে ভাগ করে দিই। কালকে আমরা যখন সেমিনার করছিলাম আমাদের নেক্সট কোর্সের জন্য, তখন দেখলাম যে আমরা যারা টিচার্স, আমাদেরকে একটা গ্রুপে 4 জন করে ভাগ করে দিয়েছে। আমরা কাজ করছি, আমরা আমাদের মানে প্রশ্নের যে কোশ্চেনিয়ার গুলো আছে সেগুলোর আনসার নিয়ে আমরা গিয়ে আবার প্রেজেন্ট করি। তাহলে সবগুলো করা যায়, কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে, যেমন এই জুম, আমরা জুমটা আমাদের কলেজে আমরা ইউজ করি না, কারণ জুমের অনেক লিমিটেশন আছে। এখানে কলেজ এবং ইউনিভার্সিটি গুলোর কতগুলি ওয়েব আছে, ডিভাইস আছে, অ্যাপস আছে। যেমন আমাদের কলেজে আমরা করি, এটাকে বলা হয় ব্ল্যাকবোর্ড কোলাবরেট। এই ব্ল্যাকবোর্ড কোলাবরেট একটা ক্লাসে 500 জন পর্যন্ত, 500 জনের একটা ক্লাস একসাথে করা যায়। 4 জন গ্রুপ করে বিভিন্ন সাব ক্লাসরুম করা যায়। সব ব্যবস্থাগুলো এখানে আছে। হ্যাঁ, তবে যেহেতু জুম এবং অন্যান্য যেগুলো একটু ফ্রি অ্যাভেলেবল, সেগুলিতে হয়তো এত টেকনিক্যাল সুবিধা থাকে না। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, তারা কিন্তু এগুলো, এই অ্যাপস গুলো ডেভেলপ করতে পারে, ইউজ করতে পারে। তখন দেখা যাবে যে অনলাইন এডুকেশনের যে লিমিটেশন আমাদের আছে বলে আমরা মনে করছি, আসলে সেরকম নেই। হ্যাঁ, তারপরও কি, সেদিন আমাদের একটা ডিবেট হচ্ছিল, আমাদের এক স্টুডেন্ট বলছিল যে, well, a computer cannot replace everything. It cannot replace my father and mother. It cannot replace my teacher. I want to see my teacher physically and I can see him smile and all. সেগুলি অনেক লিমিটেশন আছে। তারপরেও যেহেতু সিচুয়েশনটা এইরকম, গ্লোবাল প্যান্ডেমিক ক্রাইসিসটা আমাদের এইরকম বাধ্য করেছে, আসলে তো আমরা চিন্তা করি নাই যে অনলাইন ইউজটা এত বেশি করে আমাদের ইউজের উপর আমাদের এত বেশি ডিপেন্ড করতে হবে।
the situation demands. তারপরে কি বলবো? স্যার, অনেকেই আছে যারা আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে প্রশ্ন করার জন্য অপেক্ষা করছে। স্যার, আমি আর বেশি সময় নেব না, আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন। স্যার, বাংলাদেশের অনেক শিক্ষার্থী আছে যারা উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে চায়, এবং সেটার জন্য আমার স্যার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে কানাডায় উচ্চশিক্ষা যদি গ্রহণ করতে চায় কেউ, এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে চিন্তা করে, সেটা হচ্ছে অনেক, বিশেষ করে ইয়াং, অনেকে চিন্তা করে যে আমি আগে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব কানাডাতে, আমি যখন কানাডায় সিটিজেনশিপ পেয়ে যাব, যদি আমি পাই, তখন সেক্ষেত্রে আমার জন্য উচ্চশিক্ষা গ্রহণটা কানাডার জন্য সহজ হয়ে যাবে, কারণ আমার টিউশন ফি কম থাকবে। সো ওরা একটা ডিলেমায় ভোগে, সেটা হচ্ছে আমি কি হায়ার স্টাডিজের জন্য আগে অ্যাপ্লাই করব নাকি সিটিজেনশিপের জন্য আগে অ্যাপ্লাই করব, আর আমি কি নাকি শুধুমাত্র আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করব। স্যার, যেহেতু আপনি প্রশ্নের মধ্য দিয়ে গিয়েছেন অনেকটা, আপনি যদি আমাদেরকে একটু এই বিষয়ে আমাদের কনফিউশন গুলো দূর করতেন, বা আপনার যদি কোনো আমাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকতো এই বিষয়ে। জিনিসটা দেখো, আমার ক্লাসে আমি বাংলাদেশি কিছু স্টুডেন্টও পেয়েছি, যদিও সংখ্যা খুব বেশি না। তারা এসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, এখানে প্রচুর বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করার একটা সুবিধা হচ্ছে placement is easier because there are quotas for foreign students in each university and colleges. And if someone applies from abroad, stands a better chance of getting selected. সেই রিকোয়ারমেন্ট, সেই ক্রিডেন্সিয়ালস দিয়ে একজন লোকাল স্টুডেন্ট প্লেসমেন্ট নাও পেতে পারে। সেটা আমি কয়েকজনকে জানি আমাদের বাংলাদেশি, তারা ওখানে এভাবে ওখানে অ্যাপ্লাই করে, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন, অত তার ইমিগ্রেশনের প্রসেসটা আন্ডার কনসিডারেশন আছে, সেটা তো আর এডুকেশন ইনস্টিটিউশন গুলো জানে না। তারা ওই ফরেন স্টুডেন্ট হিসেবে তাকে কনসিডার করে প্লেসমেন্ট দিয়ে দিয়েছে। এর মধ্যে সে অ্যাপ্লিকেশন প্রসেস, ইমিগ্রেশনের প্রসেস কমপ্লিট করে এখানে এসছে, তার অ্যাকসেপ্টেন্স ওখানে আছে অ্যাজ এ ফরেন স্টুডেন্ট, কিন্তু he studies as a peer holder in Canadian peer holder of as a Canadian peer holder, তাহলে তার ফি কমে যাবে। এবং এখানে ক্যানাডিয়ান স্টুডেন্টের ফি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফি হচ্ছে 1/4। ওদের জন্য যেটা যদি 40,000 হয় ফিটা, কোর্সের ফি, আর ন্যাশনাল ক্যানাডিয়ান স্টুডেন্টের জন্য হবে 10,000, and that also was funded। সেই জন্য আমার মনে হয় যারা অ্যাপ্লাই, ওখান থেকে অ্যাপ্লাই প্রসেসটা করে রাখা ভালো। আর ওয়ান্স ইউ আর হিয়ার অ্যাজ এ পিয়ার হোল্ডার, তখন তো হানিমুন পিরিয়ডটা ভালো লাগে। তার কিছুদিন যাওয়ার পর হার্শ রিয়ালিটি দেখে এক ধরনের ডিপ্রেশন মনের মধ্যে চলে আসে। কি করব, আমি তো এটাও করতে পারবো না, আমি কোনো কাজের জন্য ওই যে টিম হর্টন এবং ম্যাকডোনাল্ডসে ওই চাকরি ছাড়া অন্য কিছু চাকরির এখানে কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের অনেক ডাক্তার আছে যারা এখানে এসে ট্যাক্সি ক্যাব চালায়, বাংলাদেশের অনেক প্রফেশনাল আছে বিভিন্ন, এখানে ওই যে বললাম কানাডা এই ব্যাপারটা খুব বাজে। এরা ইমিগ্রেন্টদের আনে, কিন্তু তাদের আসার পরে তাদের আর ওই স্কিলটাকে তারা অ্যাকনলেজ করে না, পরে তারা খুব অড সিচুয়েশনে পড়ে যায়। এমন অনেক আছেন যে হয়তো হাজবেন্ড মানে ফ্যামিলি এসছে, মিড লেভেল কর্মকর্তা এক্সিকিউটিভ, এখানে এসছেন ইমিগ্রেশনে কোয়ালিফাই করে, আসার পরে দেখলে যে তার প্রফেশনে না, কোনো কিছুতে চাকরি পাচ্ছে না, পাচ্ছে ওই ধরনের অড জব, ট্যাক্সি চালানো বা ইত্যাদি। খারাপ করে বছর 2 বছর 3 বছর চেষ্টা করার পরে ওইটা পিয়ার কার্ডটাকে সিটিজেনশিপ করার পরে চলে যায়। কিন্তু তখন situations become different for children and their mothers. বাচ্চারা কখন
চাইবে না, কোনো অবস্থাতেই না। কিন্তু তখন for children and I never leave this country, I'll die here, তাদের জন্য এটা। মহিলাদের জন্য ফ্রিডম আছে, কাজ করতে পারে, যে কোনো, ওদের তো আর প্রফেশনাল জব দরকার নেই, কাজ করতে পারে, 2 পয়সা ইনকাম করতে পারে, হাতে পয়সা আসছে, ডলার আসছে, দে ফিল কমফোর্টেবল। কিন্তু সমস্যাটা হয় হাজবেন্ডদের, চলে যায়। তো এই জিনিসগুলো আচ্ছা, সুতরাং ওই যারা পিয়ার নিয়ে আসবে তারা হয়তো মনে করলে আমি পড়াশোনা আসার পরে অনেক সময় সেই আইডিয়াটা সাস্টেইন করব। সেই জন্য আগে জেনে শুনে আমি করবোই, যে হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন, আই উইল ফেস দ্য রিয়ালিটি এন্ড আই উইল বি। এখানে আসলে কেউ না খেয়ে মরে না, কেউ অসুবিধায় থাকে, কিন্তু লাইফ স্টাইলটা বদলে যায়। এবং কেউ জিজ্ঞেস করবে না কাউকে আপনি অফিসে যাচ্ছেন কিনা, আপনি কাজে যাচ্ছেন, অফিসে গেলেও কাজ, প্রধানমন্ত্রী হলেও কাজ, এবং টিম হটনে যে কাজ করে তারও কাজ। এখানে অল অ্যাক্টিভিটিজ আর ইকুয়াল, কোনো ডিসক্রিমিনেশন এটা হয় না, কিন্তু নিজের পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন তো থাকে, এটাই। আর তুমি যে বললা যে বাংলাদেশি যারা এখানে আসতে চায় তাদের জন্য আমি বলবো যে যেই সাবজেক্টেই থাক, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা, আইএলটিএস স্কোর। এই আইএলটিএস স্কোরটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভেরি করে। যেমন আমাদের জর্জ ব্রাউন কলেজে এটা 7, কোনো কোনো জায়গায় 6.5 আছে, কোনো কোনো ইউনিভার্সিটিতে 7.5 আছে। তো ডিপেন্ড করবে। সুতরাং বেস্ট ওয়ে হচ্ছে you choose your area of study, you research for the universities where courses are available in your chosen area, and also take into consideration the costs. The costs vary from university to university, college to college. For example, আমাদের জর্জ ব্রাউন কলেজে যে খরচ পড়বে আর একটা শেরিডন কলেজ কিংবা হাম্বার কলেজে খরচের থেকে কম পড়বে, কারণ ডাউনটাউনের কলেজে খরচ অনেক বেশি, চার্জও বেশি, ফিগুলি ইউনিফর্ম না, যেমন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, যদিও এগুলি সব সরকারি। এই জন্য বলছি যে এক্সপ্লোর, choose your area, do your research, and at the same time, if you're planning to come to Canada, prepare for your IELTS. আর যদি কানাডা আমেরিকা হয় তাহলে ওখানে IELTS হবে না, ওখানে হয় TOEFL, SAT, আর যদি মাস্টার্স হয় তাহলে GRE করতে হবে। কানাডার জন্য, কানাডার একটা সুবিধা হচ্ছে if someone comes here as a student, সে একটা সেমিস্টার কোর্স করার পরে বাকি সেমিস্টার, পরবর্তী সেমিস্টারটা অফ করে সে চাকরি করতে পারে, তখন কিছু টাকা পেল। মিনিমাম ওয়েজ হচ্ছে $15। তাহলে একটা সেমিস্টার কাটানোর পরে হি উইল হ্যাভ ওয়ার্ক পারমিট, কাজ করবে, এক সেমিস্টার বা 2 সেমিস্টার না পড়ে কাজ করবে, কিছু টাকা ইনকাম করবে, ওইগুলো দিয়ে সে পরবর্তী সেমিস্টার করতে পারবে। এইভাবে যদি কোনো স্টুডেন্ট 3 বছর ক্রস করে, হি অর শি ক্যান অ্যাপ্লাই ফর পিআর, এবং 3 বছর পরে মানে পাসপোর্টও পেয়ে যায়। তো অনেকেই আমরা এখন যেটা দেখছি, মানে a lot of Indian students are coming under this scheme, এবং তাদের আরেকটা সুবিধা আছে যে তাদের ওখানে কিন্তু কলেজগুলো এবং ইউনিভার্সিটিগুলো রিক্রুটমেন্ট এজেন্সি আছে, ওরা করে ওখান থেকে এখানে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফার্স্ট সেমিস্টারের টাকাটা এখানে জমা দেয়, আইএলটিএস স্কোরটা ক্লিয়ার করে, তারপরে ক্যানাডিয়ান ভিসা পেয়ে যায়, চলে আসে এখানে। এটা হয়। তো সুতরাং দেয়ার আর পসিবল। আবার অনেক ইউনিভার্সিটি ফিনান্সিয়াল এসিস্ট্যান্স পাওয়া যায় ডিপেন্ডিং অন ইউর পারফরমেন্স, এবং দেখা যায় যে প্রথম সেমিস্টারটা হয়তো ডিফিকাল্ট হয়ে যায়, দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে গিয়ে এটা হয়। আবার অনেকেই এটাও করে, অনেকেই মানে কি 80% হয়তো একটা সেমিস্টার করলো, তারপরে 2-3 সেমিস্টার চাকরি করলো, করার পরে মনে করলো যে কাম ব্যাক টু স্কুল, আর হয় না, তখন একটা ভয় ঢুকে, না আর মনে পারবো না, চলে যাবে, আর আসে না। তো এভরিথিং ডিপেন্ডস অন ইউর ইন্ডিভিজুয়াল উইল and your goal of life depends. তবে ওইটা তো ঠিক যে নতুন দেশে আসলে অনেক
সমস্যা থাকে সেগুলোকে ফেস করার জন্য সেই মেন্টাল স্ট্রেংথটা থাকতে হবে। অনেকে খুব ডিপ্রেসড ফিল করে। আমি একটা বাংলাদেশি স্টুডেন্টের কথা বলবো, আই ওন্ট লাইক টু মেনশন দ্য নেম, মেবি সাম অফ ইউ মাইট নো। সে এসছে আমার ক্লাসেই ছিল, আমি তাকে খুব ইয়ে করে দেখি যে প্রায় দেখতাম যে ডিপ্রেসড বসে থাকতো। তাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে আমাকে বলো, আমার অফিসে ডেকে এনে তাকে বললো। সে বলছে স্যার আমার কিচ্ছু ভালো লাগে না, আমি এখানে কারোর সাথে, আমার কোনো বন্ধু বান্ধব নেই, কিচ্ছু নেই, কারোর সাথে কথা বলতে পারি না, আই ফিল ভেরি লনলি, আমার আমার চলে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে তুমি চলে যেও না, তুমি থাকো, কিন্তু তুমি কিছু বন্ধু বান্ধব করো। আমি তাকে আরো কিছু বাংলাদেশি স্টুডেন্টের সাথে যোগাযোগ করে দিলাম, আর বললাম যে তুমি বাংলাদেশি বা ইন্ডিয়ান কোন, তুমি সবার সাথে কথা বলো, ফ্রেন্ডশিপ করো, তোমার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে সেটাও কেটে যাবে, তুমি দেশের কালচার জানবে। এবং জাস্ট আফটার 2 semesters he became so fluent, he is so conversant, and he is doing very well now. He completed his MBA. তো ওই একটু সাপোর্ট দরকার হয় কারো, এবং মেন্টাল প্রিপারেশনটা থাকতে হয়, নাইলে এখানে আর কোনো অসুবিধা হয় না। আর একটা জিনিস আমরা টিচারদের জন্য, আমাদের এখানে যেমন ধরো আমরা যে টিচ করি, আমরা তো আমাদের এখানে আমরা ফাইনাল ইয়ার, যদিও আমাদের সেমিস্টার আমরা বলি বা কিন্তু আমাদের অ্যানুয়াল এক্সাম একটাই। আর একটা জিনিস নির্ভর করছে, এইখানে বাই উইকলি অ্যাসাইনমেন্ট থাকে, এবং ফাইনাল এক্সামটা গিয়ে থাকে জাস্ট 20 মার্কস অর 15 মার্কস। এর আগে কিন্তু তার বাকি সবগুলো গ্রেডেড হয়ে যায়। আমাদের ফাইনাল পরীক্ষা হয় 3 দিনের মধ্যেই রেজাল্ট। এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেবে, নেক্সট উইক আসার আগে আমাদের রেজাল্ট অনলাইনে পোস্ট করতে হবে। কারণ প্রত্যেক মানে জবাবদিহিতাটা এত বেশি স্ট্রং, যেখানে কেউ ডিউটি স্কেপ করার কোনো স্কোপ নেই, যেটা আমাদের বাংলাদেশ অনেক সময় ইচ্ছা করলে করা যায়, আমরাও করতাম। আর এখানে আরেকটা জিনিস যেটা আছে, যে একজন টিচারের চাকরি পরবর্তীতে থাকবে কি না থাকবে, স্টুডেন্টস ফিডব্যাক, কোর্স সেন্ডিং ফিডব্যাক, সেটা অনলাইনে দেবে। টিচার জানবে না, টিচার জানতে পারবে অনলি ওয়ান রেজাল্টস আর পাবলিশ, নাহলে টিচার হয়তো তাদের পেনালাইজ করতে পারে, ওষুধের নামও থাকে না। এবং সেটা কলেজের অ্যাসেসমেন্ট বডি ওটাকে অ্যাসেস করবে, এইভাবে তার মানে তার ইয়েটা, হায়ারিংটা করা হবে কিনা, রিনিউ করা হবে কিনা, সেটা ডিপেন্ড করে। সেই জন্য অনেকে দেখা যায় 2-3 সেমিস্টার পড়ানোর পরে আর কোর্স নেই, পায় না। এখানে একটু চ্যালেঞ্জিং বটেই, এবং ওই লেখাপড়াটা অনেকটা বেশি হ্যান্ডস অন লার্নিং যেটাকে বলে, সেই জন্য আমাদের স্টুডেন্টরা এসে প্রথমে একটু বেকায়দায় পড়ে যায়, তারা তো এই সিস্টেমে অভ্যস্ত না। কিন্তু একটা সেমিস্টার গেলে এভরিথিং বিকামস অলরাইট, যারা খুব সিরিয়াস। আর যারা সিরিয়াস নয় তারা তো চলে যায়, তারা কন্টিনিউ করে না। আমি একবার চেষ্টা করেছিলাম বাংলাদেশে কোনো একটা অর্গানাইজেশনকে রিক্রুটিং এজেন্ট করতে এখান থেকে, কিন্তু ওরা বলছে যে পুরো সাউথ এশিয়ার জন্য তাদের সেন্টার হচ্ছে দিল্লি। ইন্ডিয়াতে 2টো সেন্টার আছে, একটা দিল্লি একটা বম্বে, ওখানে আছে। তো এরা যদি কেউ আসে ওখানে যোগাযোগ করতে হবে, অথবা সরাসরি ইউনিভার্সিটি, কলেজে ইউনিভার্সিটি। স্যার আমরা তাহলে একটা অডিয়েন্সের কাছে যাই, যে কিছু প্রশ্ন আছে অনেকে। আমি এই কোশ্চেন আনসার সেশনটা কন্ডাক্ট করার জন্য অনুপম সেনকে রিকোয়েস্ট করছি। অনুপম সেন। হ্যাঁ, আমার মনে হয় যে স্যার এখানে অনেকেই আছে যারা আপনার প্রাক্তন ছাত্র, ওরা অনেকেই কথা বলতে চাচ্ছে, অনেক প্রশ্ন আছে। তো আমার মনে হয় যে যারা অডিয়েন্সে যারা শুনছেন আমাকে, তারা যদি নিজেদের মাইকটা অন করে স্যারকে প্রশ্ন করেন অথবা কিছু বলতে চান। আমার এখানে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল, চেহারাটা একটু দেখাও। ইয়া শফিক, রাইট? Sir, it's really great to see you after such a long time. Yeah. Sir, কেমন আছেন আপনি? Nice to see you too. It's a pleasant surprise to see all of you here. স্যার মনে হচ্ছিল যেন সেই আগের ক্লাসরুমে আছি, কথা বলছি, আপনার কথা শুনছি অনেকদিন পরে।
আমাদেরও দেখে খুব ভালো লাগছে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার সবাই তোমার ভালো তো আছেন? আছি, সবাই ভালো আছে। স্যার আমার চুল কিন্তু এত ছোট, বলে রাখি আমার চুল এত ছোট থাকে না, আরো একটু লম্বা রাখি। এখন করোনার জন্য হোম কাট তো এই জন্য এত ছোট হয়ে গেছে, মেশিনকে কন্ট্রোল করা সম্ভব হয়নি। স্যার আমার করোনা লুক আর একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমি বাসায় থাকি, তো একটা বাইরে যাই না, ওই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আর এমনি স্যার কি প্রশ্ন করবো, সবই তো শুনলাম, আপনার কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, খুব ভালো লাগলো। তবে স্যার একটা জিনিস আমি বলি, সেটা হলো যে আমাদের বাংলাদেশে এই পরিবর্তনগুলো কিভাবে আসবে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আপনি যেখানে আমাদেরকে পড়িয়েছেন, সেখানে তো স্যার এখনো যারা আছে বর্তমান ছাত্রছাত্রী, তারা তো নানান অভিযোগ বিভিন্ন সময় ফেসবুক, তারপরে অনলাইনে, ইভেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে কোথাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে এরকম পরিস্থিতিও তারা মানে পায় না, মানে তাদের রেজাল্ট এত খারাপ, মানে কোনোভাবে কোনো অ্যাপ্লাই করতে পারে না। তো ইভেন রেজাল্টও শুধু নয়, নানান দিক থেকে মানে সমস্যা। ইভেন বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, গবেষণার দিক থেকে অন্যান্য দিক। এই পরিবর্তনগুলো আমরা কিভাবে মানে আনতে পারি? আমাদের দেশ নিয়ে তো আমরা ভাবি স্যার, বিভিন্ন সময় আমাদের এগুলো খুব লাগে যখন আমরা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তুলনা করি, আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যখন দেখি আমাদের দেশে পরিবর্তনগুলো হচ্ছে না, বিশেষ করে ইংরেজি বিভাগগুলোতে, সেগুলো কিভাবে সম্ভব স্যার? আপনি যদি একটু গাইডলাইন দিতেন বা বলতেন আমাদেরকে। দেখো, যে কথাটা বলছিলাম, টিচিংটা হচ্ছে অন্য 10টা চাকরির মতো না। 10টা 5টা অফিস করব, অফিসের কাজ অফিসে শেষ, বাসায় এসে আই এম ফ্রি, মি অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড মাই সোসাইটি অ্যান্ড মাই লাইফ। কিন্তু টিচিংটা হচ্ছে উই ক্যারি ওয়ার্ক হোম। আমরা 3 ঘন্টা ক্লাসে পড়াই, 3 ঘন্টার জন্য আমাদের 3 5 15 ঘন্টা কাজ করতে হয় বিহাইন্ড দ্য স্ক্রিন। এবং এটা মেনে নিয়েই আমরা শিক্ষক হয়েছি। এবং আমি যদি মনে করি যে আমি ওই সময় দেব না, বা আমি মানে টিচার হওয়া, এটা আমার কাছে একটা রং চয়েস। এই যে জিনিসটা অনেক সময় নির্ভর করে অ্যাকাউন্টেবিলিটির উপরে। যেমন ধরো, আমি মনে করি যে as teachers, not only as teachers, as individuals, we have 3-dimensional responsibility. First, responsible to my workplace where I'm working, and I'm a teacher, so my first responsibility is to my students. My second responsibility and accountability to my organization and institution or my workplace. And third, but not the last, not the least, last but not the least, is accountability to myself. আমাদেরকে এখানে আমরা টিচাররা বসে, মানে কোর্সের শেষে আমরা কোর্সের টিচাররা বসে বলি কিভাবে আমার টিচারটা, আমি এই কোর্সটা পড়ালাম এই সেমিস্টারে, আমার এই প্রবলেমগুলো আমি এনকাউন্টার করেছি এবং এগুলো কিভাবে সমাধান করা যায়। অন্য টিচারদের থেকে আমরা ওপিনিয়ন নেই, অন্য টিচারের ব্যাপারে আমরা ওপিনিয়ন দেই, এবং ক্লাস চলাকালীন সময় আমরা অন্য টিচারকে আমাদের ক্লাসে ইনভাইট করি, কাম অবজার্ভ এন্ড গিভ মি ফিডব্যাক। এইভাবে আমরা মিউচুয়ালি উই ইমপ্রুভ। কিন্তু এই কালচারটা তো আমরা এখনো আমাদের বাংলাদেশে চালু করতে পারিনি। ও কি করবে, আমি কি কম জানি নাকি ওর থেকে, এই ধরনের টেন্ডেন্সিটা তো আমাদের এখানে থাকে। আরেকটা কথা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য অর্গানাইজেশন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তো বিচ্ছিন্ন কোনো দ্বীপে অবস্থিত নয়। It's part of our society, our country, our system. তাহলে আমাদের সিস্টেমে, এই যে হেলথ সিস্টেমে যা ঘটছে, আমাদের শিক্ষা সিস্টেমেও কি সেরকম নেই? শিক্ষাতে যখন কোভিড আসবে তখন সেগুলি ধরা পড়বে। সুতরাং এই সিস্টেমটাকে যদি ইমপ্রুভ আমরা না করি, এবং সেই সাথে যদি আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি টু মাই সেলফ
সেটা যদি না থাকে তাহলে পরিবর্তনটা সহজে আসার তো নয়। আর আমাদের যারা শিক্ষক, আমরা ইউনিভার্সিটিতে আছি বা আমরা করি, আমাদের উপর তো কেউ কিছু বলতে পারে না until and unless we change ourselves। তুমি শিক্ষকতা করছো, তুমি যদি ক্লাসে না যাও তোমাকে কে কিছু বলতে পারবে না। আমরা তো মানে আমাদের একজন আইডিয়াল শিক্ষক হিসেবে আমি যখন ক্লাসটা নিলাম, আমার ক্লাস নিয়ে আসার পরে আমি একটা সেলফ রিফ্লেকশন করি, এখানে করতে বাধ্য হচ্ছি যে আমার what things went well and what didn't go well, এবং সেভাবে আমি এটা এইভাবে চেঞ্জ করে দেব। And then discussion together with the groups and other colleagues। তাহলে কনস্ট্যান্টলি আমরা একটা প্রসেসের মধ্যে আছি যেটা ইমপ্রুভমেন্ট, এবং সেই জন্যই আমরা বলি টিচার্স আর লাইফ লং লার্নার্স, উই ডোন্ট স্টপ লার্নিং। এবং আমরা দেখি যে আমাদের যে স্টুডেন্ট আছে ক্লাসে, যখন পারফরমেন্স বিচার করি, দেখি যে অনেক স্টুডেন্ট আছে আমাদের থেকে অনেক ভালো পারফর্ম করে, and we learn from them। কিন্তু আমাদের তো সেই কনসেপ্ট এখনো ডেভেলপ করেনি যে স্টুডেন্টস can contribute something to the class। কেউ যদি প্রশ্ন করতে চায়, আমাদের সময় আমরা নিজেরাও নাকশ হতাম, এখন জানি না অবশ্যই কি সিস্টেম, কিন্তু এখানে তো ইনভাইট, ইন্টারঅ্যাক্ট, শেয়ার, অ্যাপ্রিশিয়েট হোয়াট স্টুডেন্টস হ্যাভ টু সে, এগুলো আমরা এনকারেজ করি। সুতরাং এই যে আমরা স্টুডেন্টদেরকে যে একটা অভয় দিলাম টু গ্রো ফর সেলফ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু তাদের পরবর্তী জীবনে, তাদের কর্মজীবনে, তাদের ব্যক্তি জীবনে, তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুব হেল্প করে। তো সেই জন্য আমার মনে হয় যে দুঃখ লাগে যখন আমরা আসলে স্টুডেন্টদের একটা দুঃখ হয়, আমাদের সময়ও এটা ছিল যে আমরা ঠিক মতো রেজাল্ট দিতে পারতাম না, নানা কারণে স্টুডেন্টরা সাফার করতো, সেটা আমরা ঠিক অনেক সময় বুঝলেও বুঝতাম না, খুব কষ্ট হতো। বলার তো কিছু নেই, আমরা সবাই তো টিচার্স। ধন্যবাদ স্যার। এই তো স্যার হয়তো পরিবর্তন হবে কোনো একদিন, কিন্তু না, আমি আশাবাদী কেন হবে না, অবশ্যই হবে, অবশ্যই হবে। যেমন ধরো শিক্ষকদের রিসার্চের ব্যাপারটা অনেকে করেন, অনেকে করেন না। কেন? প্রমোশনের মধ্যে প্রমোশন দেওয়ার সময় সেই ট্রান্সপারেন্সি মেনটেন করা হয় না, সোশিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করে, ফেভারিটিজম কাজ করে, মেরিটোক্রেসি অ্যাপ্রিসিয়েটেড হয় না। ফলে যারা সিরিয়াস ওয়ার্কার তারা তাদের ওই ট্রেন্ডটা ধরে রাখাও তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এটাই। Sir, may I ask a question? Hello, sir. Hello. Sir, আমি আশিক, আমাকে চিনতে পারছেন কিনা স্যার জানি না। স্যার আমাদেরকে চিনতে না পারাই স্বাভাবিক স্যার। আমাদের মানে সাথে সাথে খুব সহজে মানে রিলেট করতে পারি না, কিন্তু মনে পড়ে, একটু সময় যেতে যেতে মনে পড়ে যে হ্যাঁ দেখেছি ওরকম। তোমরাও তো এখন অনেক। আপনাকে চিনতে কোনো অসুবিধা হয় না, বিকজ ইউ আর এভারগ্রিন স্যার। সে আগের মতোই লাগছে, খুব নস্টালজিক হয়ে যাচ্ছে স্যার। যাই হোক স্যার, আমি দুটো প্রশ্ন করতে চাই, একটা একটু পার্সোনাল আর একটা সবার জন্য। স্যার, আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেকেই লিটারেচার থেকে ল্যাঙ্গুয়েজের দিকে একটু সরে আসছে। আমি নিজেও মাস্টার্স করার পর আবার ইএলটি করি, এখন আমি ব্রিটিশ কাউন্সিলের স্যার আইএলটিএস এর এক্সামিনার হিসেবে আছি আর আইবিতে পড়াই স্যার। তো ল্যাঙ্গুয়েজেই বেশি কাজ করি, আর্টিকেলও ওইদিকেই। তো এটা কি আপনার একটা ট্রেন্ড হিসাবে দেখেন, বা আপনি স্যার এটাকে কিভাবে দেখেন যে লটস অফ পিপল আর সুইচিং টু ইএলটি অর TESOL from literature? This is one question. Another question is স্যার আমার পার্সোনাল, সেটা হচ্ছে স্যার আমি তো এদিকে চলে আসলাম লিঙ্গুইস্টিক্স এর দিকে। এখন স্যার আমি কানাডা আমেরিকাতে ইউনিভার্সিটি গুলো এক্সপ্লোর করছি অলরেডি। ইট মাইট বি এ কোয়েশ্চেন ফ্রম এভরিবডি অর মেনি আদার্স, যে আমরা আসলে কোন ফিল্ডে কানাডার কোন ধরনের সাবজেক্ট পড়লে কানাডাতে আমরা হয়তো আমাদের মেইন স্ট্রিম জব গুলো পেতে পারি। আমরা কি লিটারেচার পড়লে ভালো করবো ওখানে, নাকি ল্যাঙ্গুয়েজে, বা সেটা হলে কি ধরনের ডিসিপ্লিনের দিকে আমরা যেতে পারি? থ্যাংক ইউ স্যার। Ashik, good question.
had এখন প্রশ্নটা হচ্ছে আমাদের কলেজে আমরা কোর্সগুলো দেই, এখানে একটা 3E বলে একটা কথা আছে, সেটা হচ্ছে EEE, তার মানে হচ্ছে এসেনশিয়াল এমপ্লয়াবিলিটি স্কিলস। আমি যে কোর্সটা পড়াবো সেই কোর্স থেকে পাশ করে গ্রাজুয়েট হয়ে সেই গ্রাজুয়েটে চাকরি পাবে কিনা, is the graduate going to be hired after graduation, সেটা হচ্ছে প্রশ্ন। এবং সেই বিবেচনা করেই আমরা কোর্সগুলো ওভাবে ডিভাইড করি এবং স্টুডেন্টরাও সেভাবে চুজ করে। এখন যেমন ধরো আমি তোমাদের একটা কথা বলি, আমি যখন কানাডা আসলাম তখন আমি খুব ওই প্রথমে বললাম যে প্রথমে তো একটা হানিমুন পিরিয়ড থাকে, খুব আশাব্যঞ্জক কিছু একটা হবে, আমার তো এত এক্সপিরিয়েন্স আছে, এই আছে এই আছে। যখন অ্যাপ্লাই করলাম কোনো এক্সপিরিয়েন্স আসে। আমাদের একজন আছেন, নাম শুনেছ হয়তো, অমিত চাকমা। উনি এখানকার একটা ইউনিভার্সিটির, একটা বিখ্যাত ইউনিভার্সিটির, ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এখন অবশ্য অস্ট্রেলিয়া চলে গেছেন এতে। তো ওনাকে আগে চিনতাম না, ওনাকে আমি আমার একটা ইমেইল লিখলাম, দীর্ঘ ইমেইল, যে আমার সিচুয়েশন আমি যখন আসি তারপরে তোমার ওই সিচুয়েশনটা বোঝানোর জন্য তোমাকে বলছি। উনি আমাকে বললেন যে সুজিত, I understand your situation, but let me explain the truth. তার তুমি হয়তো মনে করছো যে আমি এই কলেজের ভাইস চ্যান্সেলর, এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমি একটা কোনো পদ তোমাকে দেখাতে পারবো বলে। আনফরচুনেটলি আমার এই কলেজে একটা ইংলিশের পোস্ট খালি হয়েছে, লিটারেচারের, 140 applicants for one post and 75 of them with PhDs, lecturer post and PhDs, and they have already a lot of publication and teaching experience. তো সুতরাং আমি তোমাকে জাস্ট এই সিচুয়েশনটা বললাম, তারপরে আমি তোমাকে বলে রাখছি, if anything comes out I'll let you know. তখন আমিও এক্সপ্লোর করলাম যে আসলে লিটারেচারে যারা পড়াচ্ছেন আছেন তাদের ক্রিডেন্সিয়াল এত হেভি, মাঝপথে তো ঢোকার কোনো স্কোপই নেই, এবং শুরু থেকে ঢুকতে পারবো না আমি, কারণ আমার যেটা রিকোয়ারমেন্ট, মেইন রিকোয়ারমেন্ট, সেটা নেই ক্যানাডিয়ান এডুকেশন আর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স নেই। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমি দেখলাম যে যেমন ধরো তুমি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশে অনেকেই লিটারেচারের ল্যাঙ্গুয়েজ কেন আসছে, ওই যে এমপ্লয়াবিলিটি স্কোপটা বেশি সেখানে। তুমি ল্যাঙ্গুয়েজ থাকলে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উইদিন দ্য কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি, তুমি যে কোনো জায়গায় যেতে পারো। এখন তুমি যদি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলো করো, পৃথিবীর প্রত্যেক দেশে ইংলিশ ইনস্ট্রাক্টরস দরকার, ল্যাঙ্গুয়েজ টিচার্স দরকার বিভিন্ন লেভেলে। এবং তোমরা যেহেতু ধরো তুমি আইএলএস ইনস্ট্রাক্টর আছো, তুমি যে কোনো জায়গায় তুমি যেতে পারবে, কারণ পৃথিবীর সব দেশে আইএলএস সেন্টার আছে তোমার জন্য। কিন্তু লিটারেচার থাকলে তোমার সেই সুবিধাটা হবে না। এবং আমিও তখন চিন্তা করলাম যে না, আমাকে এমন একটা কি, আমি যদিও বেসিক্যালি লিটারেচারের মানুষ, আমাকে মানে আমার এমপ্লয়মেন্ট স্কোপ ক্রিয়েট করে এই ধরনের কিছু ট্রেনিং আমার দরকার, ক্যানাডিয়ান ট্রেনিং। তখন আমি আবিষ্কার করলাম যে ওই হায়ার টিচিং ট্রেনিং, সেটাতে, এবং সেটা বেসিক্যালি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড লিটারেচারের কিছু কম্পোনেন্ট আছে। আমরা যারা কলেজে এখন পড়াচ্ছি, আমাদের কোর্সের 80% হচ্ছে ল্যাঙ্গুয়েজ, রিসার্চ মেথডোলজি, প্রেজেন্টেশন, রিপোর্ট রাইটিং, আর 20% হচ্ছে লিটারেচার অ্যান্ড হিউম্যানিটিস। তো সেই জন্য আমি যদি লিটারেচারে কিছু করতাম কমপ্লিট, আমাকে আরেকটা পিএইচডি করতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য তুমি যেটা প্রশ্ন করছো সেটা ঠিক। ল্যাঙ্গুয়েজের ইএলটি স্কিল থাকলে এমপ্লয়মেন্টের সুবিধাটা অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলো, তোমার পরিচয়টা দাও। জি স্যার, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ। স্যার আমি লাইলা নূর, স্যার কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, বর্তমান স্যার বায়োস্টে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে।
তো স্যার আমি ফল 21 কে টার্গেট করেছি আর কি, মূলত স্যার ইউএসএ কে টার্গেট করেছি। তো স্যার আমার একটা বিষয় একটু কোয়ারি ছিল, আমার স্যার যে পাবলিকেশন খুব বেশি না, হাতে গোনা কয়েকটা কাজ, তো সবগুলোই স্যার আমার মানে আমার ইএলটি ব্যাকগ্রাউন্ড আর কি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এন্ড ইএলটি। তো আমি মূলত হ্যাঁ, ফোকাস করছি যেটা স্যার সেটা হচ্ছে প্যাডাগোজিটাকে, যে আমার সবগুলো পাবলিকেশনই স্যার টিচিং প্যাডাগোজির উপর স্পেশালি। এখন আচ্ছা, স্যার হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। একটু আমার এরিয়াটা আরেকটু শিফট করতে চাচ্ছি, যে আমি বা আরেকটু ফোকাসড হতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি টেকনোলজিক্যাল সাইডটাতে একটু আসতে চাচ্ছি। যেমন টিচিং প্যাডাগোজিটা ছিল ক্লাসরুম বেসিস বেশি ছিল, ওখান থেকে আমি আমার এরিয়াটা শিফট করে এখন একটু অনলাইন বা টেকনোলজিক্যাল বেসিস প্যাডাগোজিতে আসতে চাচ্ছি। এখন স্যার আমি কি এই এই এরিয়াগুলো সার্চ করাটা আমার জন্য কি ওয়াইজ হবে, মানে আমার ফোকাসটা চেঞ্জ করে যেখানে আমার কোনো পাবলিকেশন নেই, নাকি স্যার আমি চাইলে এখন ফোকাসটা চেঞ্জ করতে পারবো? এখন প্রশ্ন হচ্ছে সেটাও ওই আগের প্রশ্নটার সাথে একটু জড়িত। এখন কিন্তু অনলাইন টিচিং এর ডিমান্ড অনেক বেড়ে গেছে। জি স্যার। প্রতিদিনই এখানে প্রতিনিয়তই অনলাইন টিচিং এর জন্য অ্যাড থাকে, যারা ইন্টারেস্টেড দে ক্যান অ্যাপ্লাই। তো সুতরাং আমার মনে হয়, আর এখানে তুমি অনলাইন টিচিং এ কোর্স শুরু করার জন্য তোমাকে আগের কোনো এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে যে ভর্তি হতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি কনসার্ন। তো সুতরাং আমার মনে হয় মাই সাজেশন উড বি to select a number of universities where these study facilities are available, and then apply to those universities and see what the responses are. এবং আমার মনে হয় তুমি কোনো ইয়াতে অবশ্যই অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে, এবং অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে দেন এক্সপ্লোর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অ্যাভেলেবল আছে কিনা। কিছু কিছু থাকে, প্রায়ই থাকে। না থাকলেও এমন হয় যে যারা হয়তো একটা সেমিস্টার কমপ্লিট করার পরে যখন তোমার রেজাল্টসটা ভালো হবে, তখন তুমি আরেকটা ইয়ে পেয়ে যাবে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এই জাতীয় কিছু একটা পাওয়া যায়। এটাতে অসুবিধা হয় না। আমার মনে হয় তোমার এই শিফটটা ইজ ওয়ার্থওয়াইল। এটাতে তোমার অসুবিধা হবে না, বরং সুবিধা হবে, এবং তোমার প্লেসমেন্টে বা তোমার অ্যাকসেপ্টেন্সে খুব একটা প্রবলেম করবে না। আর তোমার এখন যে অনলাইন যে জিনিসগুলো আছে, মানে এখন তো সবারই অনলাইন এক্সপিরিয়েন্স কিছু কিছু হয়ে গেছে, তুমি সেগুলো শো করতে পারো। জি, থ্যাংক ইউ স্যার, আমি এটা নিয়ে একটু ভালোই কনফিউশনে ছিলাম। থ্যাংক ইউ না, স্যার। অল দ্য বেস্ট। আমাদের আর একটা ইয়ে ছিল, যেমন আমাদের ওর নামটা কি, আমাদের চিরা ইউনিভার্সিটির লেকচার ছিল, সে এখন ওয়াটারলুতে এসছে মাস্টার্স করতে। সে বলছিল যে স্যার আমার তো এখন মাস্টার্স করছি উইদাউট থিসিস, তো আমি যদি পরে পিএইচডি করতে চাই আমি কি পারবো? হ্যাঁ, কোনো মানে এমন কোনো নিয়ম নেই যে তার মাস্টার্সে পিএইচডি থিসিস নেই, মাস্টার্সে থিসিস নেই সুতরাং পিএইচডি তে পাবে না, তা না। তুমি এর মধ্যে কিছু কাজ করো, দেখো, তুমি অবশ্যই চান্স পাবে, পিএইচডি করতে পারবে, তার যদি তুমি ইচ্ছা করো। মানে মাস্টার্সে ইয়ে নেই বলে তোমার হবে না এমন কোনো কথা নয়। আর এখানে যেমন ধরো আমেরিকাতেও কিছু ইউনিভার্সিটির গ্রেডেশন আছে, এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি, প্রাইভেট এবং স্টেট ইউনিভার্সিটিস। কানাডার সিচুয়েশনটা a bit different. এখানে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো দ্যাট ইজ ইমেটেরিয়াল। What degree you have, if it is a Canadian degree, all are treated equal, because in Canada all universities are state funded, federally funded, and there is a minimum standard which is to be ascertained by all the universities. তো সেই কারণে এইখানে ওই ভেরিয়েশনটা কম, এবং তুমি কোন ইউনিভার্সিটি পাস করলে সেটা কোনো ব্যাপার না। তোমার দেখতে হবে যে কোথায় তোমার স্কোপটা আছে এবং কোথায় কস্টটা কম, ফ্যাসিলিটিস গুলো তোমার ফেভারেবল, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। আমেরিকার ব্যাপারেও সেটা তুমি দেখতে হবে, তোমাকে দেখতে হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। আমি আপনার স্টুডেন্ট ছিলাম স্যার। আমার নাম কাজী শহীদুল ইসলাম, আমিও বায়োস্টে আছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আসলে ওই ডক্টর শফিক স্যারের প্রশ্নের সাথে জড়িত আর কি। সেটা হচ্ছে ওই যে উচ্চশিক্ষার মান নিয়ে স্যার যে বললেন আর কি, যে মান উন্নয়ন
আসলে হবি কি না সেটা নিয়ে একটু সন্দেহ উনি প্রকাশ করেছেন আর কি। তো আমারও স্যার একইভাবে সন্দেহ আছে। আপনি মনে হয় স্যার শুনেছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অর্থায়নে হেকে প্রজেক্টের মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রায় 8 বছর ধরে কাজ চলেছিল। তো 2019 সালের ডিসেম্বর মাসে সেই প্রজেক্ট সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। এরপরে কোনো ফলো আপ দেওয়া হয়নি আর কি, কোনো ফলো আপ নেওয়া হয়নি, বিশ্ব ব্যাংক থেকেও নেওয়া হয়নি। আর ওই প্রজেক্টের যে হেকে প্রজেক্ট আর কি স্যার, আপনি জানেন কিনা জানি না, হেকে প্রজেক্ট সম্পর্কে 8 বছরের বেশি সময় ধরে চলেছিল বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। এটা সম্পর্কে, এই প্রজেক্টের সম্পর্কে আমি জানি না। আমার কিছুদিন আগে মানে কোভিড এর আগে এখানে ওই ডক্টর গোলাম ফারুক, উচ্চ মাধ্যমিকের যে ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা বোর্ডের, ও এসেছিল। সফিউল আজম আমাদের সোশিও মিনিস্ট্রিতে আছে, তারা এসেছিল একটা কানাডিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে কিছু ইনফরমেশন নিতে। তারা দেখে গেছে, কিন্তু এগুলি কতটুকু ইমপ্লিমেন্ট কিভাবে করবে সেটা আমাদের দেখা যায় যে আমাদের প্রজেক্ট থাকে, আমাদের ফান্ড থাকে, আমাদের কাজ হয়, কিন্তু আলটিমেটলি সেটার বেনিফিট মনে হয় ঠিক জায়গায় পৌঁছে না। স্যার এটা আসলে না, আমরা আমিও বহু প্রজেক্টে কাজ আগেও করেছিলাম দেখি। স্যার, খুব এনথুজিয়াস্টিক্যালি কাজ করেছিলাম। তো আশা করেছিলাম অন্তত মানে যে প্রতিষ্ঠানে আমি কাজ করেছিলাম সেই প্রতিষ্ঠানে কিছু পরিবর্তন আসবে। তো তেমন কিছু আসেনি। হ্যাঁ এসছে, সেটা হচ্ছে কারিকুলাম আমরা রিডিজাইনিং করেছি, কিন্তু তা করতে গিয়েও যেটা হলো যে যেমন স্যার আপনাদের স্যার হচ্ছে কানাডাতে অথবা ইউএসএ তে বা ইউকে তে কিছু কিছু ইউনিভার্সিটির যে কোর্স টাইটেল গুলো আর কি স্যার, ইংলিশ ডিপার্টমেন্টে মানে ইংলিশ লিটারেচার প্রোগ্রামের কথা বলছি স্যার, ইংলিশ লিটারেচার প্রোগ্রামের যে কোর্স টাইটেল গুলো স্যার, এই টাইটেল গুলো আমরা চেঞ্জ করতে পারিনি। সেই গতানুগতিক টাইটেল আর কি স্যার, হতে পারে যে 17th and 18th century prose, old and middle English literature, পোয়েট্রি ফ্রম মিল্টন টু পোপ, এরকম টাইপের কোর্স গুলো আর কি স্যার। স্যার কানাডাতে এই ইংলিশ লিটারেচার প্রোগ্রামের কোর্স টাইটেল গুলো কেমন হয় স্যার? দুই একটা কোর্স টাইটেল যদি বলতেন স্যার, একটু শুনতাম আর কি স্যার। এখানে তো এখানে ওই রকম এজ ওয়াইজ জিনিসগুলো খুব কম। এখানে মনে করো colonial literature, post-war literature, war literature, তারপরে হচ্ছে তারপর হচ্ছে লিটারারি থিওরি, তারপর হচ্ছে নিউ ক্যানাডিয়ান লিটারেচার, কম্পারেটিভ লিটারেচার, এই সমস্ত জিনিসগুলো বেশি। ওই ধরনের যে কিছু কিছু যেমন ধরো ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এগুলো যারা স্পেশালিস্ট তারা ছাড়া কেউ করতে চায় না এখানে। এখানে হয়তো ওই যে ভিক্টোরিয়ান এজ, রোমান্টিক এজ, এই থেকে মোটামুটি এর পরবর্তী জিনিসগুলো আছে। শেক্সপিয়ার এর যুগে শেক্সপিয়ার পর্যন্ত আছে, কিন্তু স্পেশালাইজেশন ছাড়া, যেমন ইউনিভার্সিটির যখন মাস্টার্স এর বিভিন্ন ব্রাঞ্চ থাকে সেখানে স্পেশালাইজড ইলেকটিভ কোর্স হিসেবে এগুলো থাকে, কিন্তু মেজর কোর্সগুলি হচ্ছে আসলে মেজর ব্রাঞ্চেস এবং ওই ইংলিশ লিটারেচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেগুলো নিয়েই ওরা করে। এখানে আরেকটা জিনিস যেমন ধরো দেখবে যে স্টুডেন্টদের যখন অ্যাসেসমেন্ট করা হয় তখন তিনটে ধরনের অ্যাসেসমেন্ট করা হয়। এগুলি হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে আমি যে স্টুডেন্টরা যে আসছে তারা কোন লেভেলে আছে, তাদেরকে কি ধরনের অ্যাক্টিভিটিস, ডিভাইস, টিচিং মেটেরিয়ালস আমি দেব, সেটা আমাদের কোর্সটা দিয়ে দেওয়া হয়, আউটলাইনটা দেওয়া হয়, সাবজেক্ট সিলেকশন আমাদের নিজেদের। আচ্ছা, তারপরে আমরা ডিসাইড করি যে যখন কোর্সটা চালু হয় কিছুদিন যাওয়ার পরে মিড টার্মে যখন আসে তখন আমরা করি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অর্থাৎ এরা যে লার্ন করছে এর মধ্যে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাদের কতটুকু কোন কোন জায়গায় গ্যাপ আছে, সেটাকে তখন আমরা টেক ইনটু অ্যাকাউন্ট, আমরা সেটাকে ইমপ্রুভ করার জন্য সেইভাবে ওটাকে সেকেন্ড হাফে গিয়ে ওটা মানে মিড টার্মের পরে সেটা আমরা সেভাবে করি। তারপরে যখন কোর্সটা শেষ হলো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যেটুকু তারা
করেছে সেটা তারা কতটুকু শিখেছে, আউটকামটা কতটুকু, আমরা শুরুতেই যেই অবজেক্টিভস দিয়েছিলাম সেই অবজেক্টিভ কতটুকু রিয়েলাইজড হয়েছে সেটা আমরা সেভাবেই বিবেচনা করি। এবং তারপরে ধরো আমাদের আমরা তো আমাদের এখানে যে পরীক্ষার সিস্টেম, বিশেষ করে লিটারেচারে যে খুব ব্রড কতগুলি প্রশ্ন সেট করা থাকে, ওগুলোই আমরা বারবার দেই এবং সেগুলো কোনোভাবে ওরা মেমোরাইজ করে এই বছর এটা আসলে আগামী বছর ওটা আসবে না, এরকম করে আমরা প্রিপারেশন নিতাম। এখানে কিন্তু এভরি কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট। সেখানে যেমন আমি তোমাকে ওদেরকে করা হয় 4টা স্টেজ। একটা হচ্ছে নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে ওয়াট ডিফাইন, এই ধরনের সেম কতটুকু জানলো সেটা। ফার্স্ট স্টেপটা হচ্ছে নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এন্ড এখানে কিছু কুইজ টাইপের জিনিসও থাকে, শর্ট প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে থিঙ্কিং এন্ড ইনকোয়ারি, এরপরে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইজ দ্য সিচুয়েশন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস, হাউ ডু ইউ ডু ইট ডিফারেন্টলি, এই ধরনের, এটা হচ্ছে থিঙ্কিং এন্ড ইনকোয়ারি। তারপর হচ্ছে কমিউনিকেশন, সে শুধু তার বিভিন্ন ধরনের তার যে ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করার জন্য তার বিভিন্ন ধরনের স্টাইল গুলো সে শিখেছে কিনা, যে ডিফারেন্ট রেটরিক্যাল মোডস, ডিফারেন্ট এক্সপ্রেশন সিস্টেম, ডিভাইসেস, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজেস, প্লেন ল্যাঙ্গুয়েজেস, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এইগুলো তার সবকিছু শিখেছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। ফাইনালি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। How can the student relate the experience and knowledge gained throughout the course, can relate to society, to life, to workplace, everything. তাহলে এইভাবে প্রশ্নগুলো ভাগ করা থাকে এবং স্টেজ বাই স্টেজ, ওই যে প্রতি সপ্তাহে পরীক্ষা হয় এর মধ্যে দিয়ে কিন্তু সে বিভিন্নভাবে তাকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং ফাইনালি গিয়ে তার ওভারঅল অ্যাসেসমেন্টটা হয়। সুতরাং এতে সুবিধা হয় কি, কিছু স্টুডেন্ট লিখতে ভালো, কিছু স্টুডেন্ট বলতে ভালো, কিছু স্টুডেন্ট বোঝাতে ভালো, ওই অল লার্নিং স্টাইলস এর কে তুমি অ্যাকোমোডেট করতে পারছো, সবাই উপকৃত হচ্ছে, সবাই তার যেটা পছন্দের সেটা সে পিক আপ করতে পারছে, এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং আমাদের, আমি মনে করি প্রশ্ন করার সময় যদি ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, তাহলে আমাদের মানে টিচিং স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে, কোয়েশ্চেন সেটিং এর স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে হবে। আমরা আসলে ওই বাংলাদেশে এখন বর্তমানে যে ট্রেন্ডটা, উচ্চশিক্ষার যে ট্রেন্ডটা, সেটা হচ্ছে বলা হয়ে থাকে আর কি আউটকাম বেসড এডুকেশন, স্যার ওবি। সো আউটকাম বেসড এডুকেশনের যে মডেলটা আমরা ফলো করি আর কি, স্যার আপনি যেগুলো বলেছেন আর কি, আন্ডারস্ট্যান্ডিং, রিমেম্বারিং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, এন্ড দেন লাস্ট স্টেজে হচ্ছে অ্যাপ্লাইং, কিছুটা ওই ধারায় আমরা মানে ফলো করার চেষ্টা করি আর কি, যদিও আসলে ওভাবে হয়ে ওঠে না, কারণ পুরো সিস্টেমটা আসলে ইন আ গ্র্যান্ড মেস, একেবারে ফ্রম বটম টু টপ। তো অনেকটা চেষ্টা করি আর কি ওই মডেলে আমরা স্যার পড়াতে, তারপরে অ্যাসেসমেন্ট সেট করতে, কিন্তু আসলে হয়ে ওঠে না, কারণ আমরা আসলে ওই বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ওই মানে স্টুডেন্ট পাই না। এটা একটা বড় ধরনের ব্যারিয়ার আমাদের জন্য আর কি। I would like to add one point here. দেখো, ট্রেনিং এর কোনো বিকল্প নেই, ভালো ট্রেনিং এর। টিচাররা নিজেরা ক্রিয়েটিভ, ওকে, নো প্রবলেম, কিন্তু অর্গানাইজড ট্রেনিং can bring about a lot of changes. আমার একটু মনে আছে যে আমরা যখন মানে চিটাগং, গ্রেটার চিটাগং, একদম ফেনী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত অল হাই স্কুলসে আমরা উপজেলা বেসিসে যেতাম, আমরা একটা বলতাম SETIP, সেকেন্ডারি ইংলিশ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট করতাম, দ্যাট ওয়াজ ফান্ডেড বাই লায়ন্স ইন্টারন্যাশনাল। এবং সেখানে আমি ছিলাম কোঅর্ডিনেটর হিসাবে, চৌধুরী মোহাম্মদ আলী ছিল, আর আমরা 4-5 জন ছিলাম। আমরা গেছি এবং প্রত্যেকটা উপজেলায় আমরা যে ট্রেনিং গুলো কন্ডাক্ট করেছি, একটা হোল ডে ট্রেনিং ফর দ্য অল স্কুল ইংলিশ টিচার্স অফ দ্যাট উপজেলা, এবং ফিডব্যাকটা ছিল খুবই অ্যাপ্লরিং। এবং তারা বলছে যে আমরা বিএড করেছি,
আমরা ট্রেনিং করেছি, আমরা বিভিন্ন রিফ্রেশার্স ট্রেনিং কোর্স করেছি, কিন্তু এই জিনিসগুলো আমরা ওখানে পাইনি। আমরা সব থিওরি পেয়েছি, আমরা প্র্যাকটিস অ্যাপ্লিকেশন কিভাবে হবে, ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করব আমরা। তো আমার যে সেজন্য মনে হয় তোমরা যারা এগুলি সম্পর্কে সচেতন, তারা তোমরা একটা ইয়ে করতে পারো, একটা টিম করতে পারো, এবং টিম করে তোমাদের মধ্যে ডিসকাশন করে কিছু পলিসি বের করে ইয়ে করে তোমরা একটা প্রপোজাল সাবমিট করতে পারো। নট দ্যাট সেটা একদম সরকারি তরফ থেকে হতে হবে, তোমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকেও ফান্ড পাবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ফান্ড পাবে, এইভাবে কিন্তু তোমাদের অর্গানাইজ করতে হবে। আবার অনেকে তো ফান্ড পেলে সেটা মনে করলো যে আমার তো কাজটা শেষ, ওরকম তো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরও সবকিছু মিলিয়ে আমার মনে হয়, আমি আশাবাদী যে চেঞ্জেস would certainly take place, maybe taking time, কিন্তু চেঞ্জ আসবে। তোমাদের মতো ইয়াং ব্রাইট লোক যারা আছো, যারা এরকম চিন্তা করছো, and you are the people to bring about the changes, তোমরা পারবে। হ্যাঁ স্যার, স্যার ট্রেনিং এর যে বিষয়টা বললেন আর কি, আই এগ্রি উইথ ইউ। আমি একটা ট্রেনিং করেছিলাম 14 দিনের টিচিং লার্নিং এর উপরেই। তো ওরা আসলে ওই আউটকাম বেসড এডুকেশনের মডেল এর উপর ভিত্তি করে ট্রেনিংটা অর্গানাইজ করেছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এটার ইয়া ছিলেন মূল যে ট্রেনার আর কি, মূল ট্রেনার ছিলেন মোজাহার আলী স্যার। উনি মোটামুটি বাংলাদেশে এই ধরনের আউটকাম বেসড এডুকেশন, এরপরে হেকে প্রজেক্টের আন্ডারে যত অ্যাক্টিভিটিস, এগুলো মোটামুটি উনি ভালো বুঝেন। ওনাকে ইনভাইট করা হয় বিভিন্ন ট্রেনিং সেশনে, ওনার আন্ডারে করেছিলাম। তো ওইটার যে ইয়াটা আর কি, ইম্প্যাক্টটা আমার মানে পার্সোনালি আমার মানে টিচিং বিষয়ে যে আমার যে মানে চিন্তা ভাবনা আর কি, এরপরে টিচিং স্কিল, এগুলো আসলে ব্যাপক প্রভাব ফেলেছে আমার উপরে। আমি এরপরে ওই ওনার যে স্ট্র্যাটেজি গুলো আর কি উনি যে শিখিয়েছিলেন, ওগুলো আমি অ্যাপ্লাই করেছি, ভালো আউটকাম পেয়েছি স্যার। যে স্যার আপনি বলেছেন গ্রুপে ভাগ করা হয় ক্লাস। When you have a model before you and when you try to follow and apply this, results are bound to come. দেখবে যে তোমার স্টুডেন্টরা তুমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ। হ্যাঁ, এখানে আমাদের এখানে সেরকম ওপেন অ্যাপ্রিসিয়েশন দেওয়ার স্কোপটা নেই, কিন্তু তারপর এখানে তো তুমি কি করছো, কোনটা ভালো করছো, কোনটা খারাপ করছো, সব চলে আসছে। সুতরাং তোমার নিজেকেই শুধরে নিতে হচ্ছে, নেক্সট টাইম আমার এটা ভুল হয়েছে, এটা এইভাবে করুক। আর এইখানে যেমন টিচিং চ্যালেঞ্জিং এই কারণে যে অনেক স্টুডেন্ট আছে, দে ডোন্ট হেজিটেট টু চ্যালেঞ্জ এ টিচার ইন ক্লাসরুম, একদম সরাসরি চ্যালেঞ্জ করে বসে, এবং তাকে তো আমরা হলে তো প্যানালাইজ করতাম যে এখানে তো ওইরকম কিছু করতে হবে না, কোনো তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বলতে হবে, তোমার না জানলেও সেটা বল সরি, মানে আই হ্যাভ নো আইডিয়া ইন দিস রিগার্ড, একে বলতে হবে আমাদের এখানে। কিন্তু আমরা তো আমাদের টিচারদের আমরা এমন একটা ভাব, আমি তো সব জানতাম, আমি কেন কনফিউজ করবো, আমি জানি না, এটা হয় না। স্যার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, শিখতে পারলাম স্যার, তো ভালো লাগলো। অনেক সময় তোমাদের অনেক সময় নিয়েছি না। আর কি কেউ আছে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি একটু স্যারকে একটু কথা বলবো। হ্যাঁ, কি খবর তোমার? স্যার আদাব স্যার। স্যার আমি মোর্শেদুল আলম স্যার। না, বুঝতে পারছি, চিনতে তোমাকে সাতকানিয়া। না স্যার, আমি বাঁশখালী, আমি ললিত স্যারের স্টুডেন্ট, ওই যে বাঁশখালী বাড়ি। ও ললিত স্যার তো আমারও ছাত্র, তাহলে আমরা তো সত্যি। জি স্যার। স্যার স্যার ভালো আছেন? জি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ। আমি স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংলিশের সহকারী অধ্যাপক হিসাবে আছি স্যার। আমরা স্যার এখানে প্রায় সকলে ইয়াং, আমরা ইউনিভার্সিটি থেকে রিসার্চ কালচারটা বেশি স্যার শিখতে পারি নাই, বা আমাদের এরকম ছিল না, বিশেষ করে ডিজার্টেশন এবং থিসিস এই টাইপের। ফলে আমরা স্যার জয়েন করার পরে বিশেষ করে যারা পাবলিক থেকে আমরা পাশ করে আসছি, অনেকে আমরা হঠাৎ করে একটা চ্যালেঞ্জে পড়ে গেছি যে আর্টিকেলের বিষয়গুলোতে, রিসার্চ কালচারে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে। তো স্যার আমরা আজকে আপনার থেকে অনেকগুলো আইডিয়া পেয়েছি। আমরা স্যার এরকম মান্থলি বা 2 মাস 3 মাস পর পরও যদি অন্তত আপনাকে স্যার 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যদি এরকম পাই,
স্যার আমরা রিসার্চের বিষয়ে একটু, আমরা প্রথম হচ্ছে আমাদেরকে রিসার্চ ওরিয়েন্টেড হওয়ার জন্য বা রিসার্চ কালচার ডেভেলপমেন্টের জন্য কিছু আইডিয়া, সেই সাথে স্যার আমার একটা আপনাকে স্যার অনেকদিন পরে দেখছি, আমি আপনার বাসায় গিয়েছিলাম এক সময়। তো আমরা চাচ্ছি স্যার আপনাকে আমরা যদি অন্তত 2 মাস 3 মাস যেভাবেই হোক একটা প্ল্যাটফর্মে যদি পাই, তাহলে স্যার আপনার সাথে আমাদের যে যোগসূত্রটা স্যার এখন হলো, এটা আমরা কন্টিনিউ করতে পারবো। এবং বিশেষ করে যখন স্যার বাইরে অ্যাপ্লাই করি, দেখা যায় যে ইন্টারন্যাশনাল কোনো রিকমেন্ডার আছে কিনা, তো আমরা স্যার অনেক সময় এটা দিতে পারি না। তো সেজন্য আমরা আপনার একটু সহযোগিতাও চাই এদিক থেকে। It will be my pleasure to write recommendations for anyone from Bangladesh. আমি লিখবো কোনো, আর এইখানে কিন্তু একটা জিনিস বলি, recommendations, references matter a lot. তোমার ক্রিডেন্সিয়াল যা থাক তার উপরে কিন্তু তুমি যদি তোমার ওই ধরনের রেফারেন্স দিতে পারো, তাহলে সেগুলো খুব কাজ করে। আমি অলরেডি অনেককেই দিয়েছি এবং I'm happy that they have been accepted in many universities and colleges here. তো ভালো লাগে, সেটা যদি প্রয়োজন হয় বলবে, আমার ইয়ে থাকলে আমি অবশ্যই করব, আমি করব, কোনো প্রবলেম নেই। it will be a pleasure. আর এইখানে কিন্তু একটা জিনিস আছে, তোমাকে যদি কেউ না জানে, কোনোদিন তোমাকে আমার একটা রেফারেন্স দরকার হচ্ছিল এখান থেকে, বলছে তোমার ক্যানাডিয়ান একটা রেফারেন্স দাও। আমি যার সাথে কাজ করি, মানে যার সাথে আমি পরে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওনাকে বললাম, উনি বললেন যে আমি তোমার একটা সাইড বলতে পারবো, তোমার টিচিং সাইডটা বলতে পারবো, কারণ আমি দেখছি আই এম এক্সপোজ টু ইউর টিচিং স্টাইল, বাট অন্য সাইড গুলো আমি তোমার বলতে পারবো। আমি যেটুকু, তোমাকে আমি বেশি চিনি নাই, আমি এইটুকু দেখেছি, ঠিক আছে ওইটুকু দিলেই হবে। তারা তোমার বাইরে কিছু বল, যেটুকু জানে সেটুকুই বলবে। আমরা চাই যে আমাদের যদি কোনো স্টুডেন্ট থাকে, সে যদি সিকিং এডমিশন সামওয়্যার, আমরা চাই যে সে কোনোভাবে অ্যাকসেপ্টেড হয়ে যাক, তারপরে সে হয়তো ইমপ্রুভ, তার কিছু লিমিটেশন থাকলেও সে হয়তো এটা ইমপ্রুভ করে নেবে, এটা আমরা মনে করি, আমি পার্সোনালি মনে করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা নেই স্যার, আমরা কি আপনার সাথে এরকম অনলাইন প্ল্যাটফর্মে কিছুদিন পর পর বা 2-3 মাস পর পর এরকম বা সামহাও ভবিষ্যতে যোগাযোগের একটা সুযোগ পাবো কিনা? হ্যাঁ অবশ্যই পাবে, ডিপেন্ড করবে আমারও, ওই যে বললাম এখানে কাজের চাপটা একটু বেশি, ওই যে মাঝখানে যে সময় গ্যাপ থাকে সেই সময় আমরা কিছু করতে পারি, নাহলে ওই ডেইলি যখন ক্লাস থাকে, ধরো আমি 4টা কোর্স পড়াচ্ছি, এই 4টা কোর্সে প্রতি সপ্তাহে এত অ্যাসাইনমেন্ট থাকে, এগুলি মার্কিং এবং গ্রেডিং। আর এখানে গ্রেডিং কিরকম যেন, আমাকে কেউ যদি 10 নম্বরের একটা অ্যাসাইনমেন্ট দিল, আমি তাকে 7 দিলাম বা 8 দিলাম, আমাকে তাকে এক্সপ্লেইন করতে হবে কেন তাকে 2 নম্বর কম দিলাম, 3 নম্বর কম দিলাম, এবং তাকে বলতে হবে যে হাউ ইউ ক্যান ইমপ্রুভ টু গেট 10 আউট অফ 10, এটা তাকে বলতে হবে। এবং সে যদি খুশি না হয়, তাহলে সে ওইটা রিপোর্ট করবে চেয়ারের কাছে গিয়ে, I was not given enough feedback to improve myself. তো এই জিনিসগুলো আমাদের করতে হয়। আমরা তো যার ফলে হয় কি, আমরা আসলে ওই মানে যখন মার্কিং করতে হয়, আর আমাদের দেশের মার্কিং সিস্টেম, আমরা আসলে স্টুডেন্টদের খুব আন্ডার মার্কিং করি, এবং ফলে হয় কি আমাদের দেশে, ওরা বিদেশে এসে যখন এডমিশনের জন্য অ্যাপ্লাই করে, ওরা এডমিশন খান, ওদের গ্রেড তো খুব কম। আমাদের বিশেষ করে আমি আমার ইংলিশ ডিপার্টমেন্টের কথা বলছি, আমরা ইংলিশ ডিপার্টমেন্ট আমরা সবাই খুব হার্ড মার্কিং করতাম। এটা ঠিক না, কারণ এই স্টুডেন্ট যে বিদেশে যাবে, সে এটা কিন্তু খুব ডিফিকাল্টি ফেস করবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, সেই যখন দেশে থাকবে, সে যখন কম্পিটিটিভ এক্সাম কিংবা বিসিএস এক্সামে যখন কম্পিট করবে, সে তখন অনেক পিছিয়ে পড়বে। এটা আমাদের শিক্ষকদের, আমরা যারা ইংরেজি পড়াই, তাদের একটু মনে রাখা দরকার। অন্য সাবজেক্টের স্টুডেন্টরা অনেক বেশি নাম্বার পায়, আমাদের ইংলিশে আমরা ধরে নিই, আমরা যখন পড়তাম আমরা ধরে নিতাম, আমরাও ধরে নিতাম, আমাদের টিচাররাও ধরে নিতেন যে 60 is 100 out of 100, 60 মানে হাইয়েস্ট লিমিট, এরকমই আমরাও মনে করতাম, আমাদের টিচাররাও মনে করতেন। এখন কিন্তু তো 80 বলো। হ্যাঁ স্যার, আচ্ছা,
আচ্ছা, আমার মনে হয় স্যার ওনার সাউন্ড আসলে আসছে না। সো আমরা আসলে অসম্ভব প্রাণবন্ত একটা আলাপ হলো স্যার আজকে, অনেকদিন পরে আপনাকে পেলাম। আমাদের আলাপের অনেকগুলো বিষয় উঠে এসছে, যে ধরেন স্যার আমরা যেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে উচ্চ শিক্ষা, তারপর আমাদের দেশের যে সংকট শিক্ষা ব্যবস্থার, এবং শিক্ষকদের কি করণীয়, গবেষণা নিয়ে আপনার এই অভিজ্ঞতালব্ধ পর্যালোচনা স্যার অবশ্যই আমার মনে হয় এখানে যারা আছেন প্রত্যেকেই কাজে লাগাতে পারবেন। এবং অবশ্যই আমরা আমাদের যে প্রচেষ্টায় প্র্যাকসিসের মাধ্যমে, এটা একটা স্যার ছোটখাটো একটা লিটারেরি সার্কেলের মতো আমরা করার চেষ্টা করছি। এই জায়গায় হয়তো ভবিষ্যতে স্যার আবার আমরা আপনাকে পাবো, ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা হয়তো আবার স্যার কথা বলবো। এবং এটা বলেই স্যার আমার মনে হয় যে স্যার আজকে আমরা উই ক্যান এন্ড আওয়ার সেশন হিয়ার, কারণ অনেক সময় হয়ে গেছে স্যার, আপনারও অনেক সময় হয়ে গেছে। সো স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আবার আপনাকে, যে আপনি আমাদের সাথে ছিলেন এবং এসছেন, আপনার ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দিয়েছেন। এবং আমার মনে হয় স্যার ভবিষ্যতে আমরা আবার এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আপনার সাথে করব, এবং সেই আশা রেখে স্যার আজকে শেষ করছি স্যার আমাদের সেশনটা। I enjoyed the session, your interactions. I really feel delighted. And thank you very much for arranging this. And thank you very much for your patience and patient hearing. All the best. Stay fine. Take care. ভালো থ্যাংক ইউ থাকবেন। ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আদাব স্যার। স্যার। অনেককে ভালো লাগলো। ভালো থেকো সবাইকে দেখলাম। We will be in touch. Don't worry. Of course, We'll be we'll be in in touch. touch. Thanks. Okay.